রেইনকোট গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস এবং আমাদের পাঠ্য বইয়ে থাকা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত এই গল্পটি তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা আজকে এই গল্পটার একেবারে লাইন বাই লাইন বাংলা পড়ব, যাতে করে তুমি একেবারে ভেতর থেকে কোয়েশ্চেন করলেও খুব সহজে উত্তর করতে পারো। সো আমরা যদি দেখি যে এই গল্পটি আসলে লিখেছেন কে, আখতারুজ্জামান ইলিয়াস। এই আখতারুজ্জামান ইলিয়াস কিন্তু জন্মগ্রহণ করেছেন তার মামার বাড়িতে গাইবান্ধার গুটিয়া গ্রাম, এবং তিনি জন্মগ্রহণ করেছেন 1943 সালে। কবে? 1943 সালের 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারিতে তিনি জন্মগ্রহণ করেছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? গাইবান্ধার গুটিয়া গ্রামে, অর্থাৎ এটা তার মামার বাড়ি। তাহলে যারা গাইবান্ধার আছো তোমরা জেনে নাও যে আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশের একজন অসামান্য সাহিত্যিক। তার জন্ম কিন্তু গাইবান্ধার গুটিয়া গ্রামে হয়েছিল। গাইবান্ধার গুটিয়া গ্রামে তার জন্ম হলেও তার পৈতৃক নিবাস, অর্থাৎ এটা তো তার মামার বাড়ি, আমরা কি জানি এটা তার মামার বাড়ি, তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছেন তিনি। কিন্তু তার পৈতৃক নিবাস অর্থাৎ তার বাবার বাসা হচ্ছে বগুড়ার নারুলি গ্রামে। বগুড়ার নারুলি গ্রাম বলতে একটা গ্রাম আছে বগুড়ার উপকণ্ঠে, ওই নারুলি গ্রামে তার হচ্ছে বাবার বাসা। এবং তিনি পরবর্তীতে ঢাকায় পড়াশোনা করেন এবং ঢাকায় মৃত্যুবরণ করেন 1997 সালে। তিনি 1997 সালের 4 জানুয়ারি, 4ঠা জানুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এবং 1997 সালে কিন্তু মাদার তেরেসাও মৃত্যুবরণ করেছিলেন। আমরা সবাই মাদার তেরেসাকে জানি না? মাদার তেরেসা জন্মগ্রহণ করেছিলেন 1910 সালে আলবেনিয়ার স্কুপজে শহরে, এবং মাদার তেরেসা মৃত্যুবরণ করেছিলেন 1997 সালে। এবং মধ্যে কিন্তু মাদার তেরেসা নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979 সালে। মাদার তেরেসা ভারতে এসেছিলেন 1928 সালে। মাদার তেরেসা ভারতের নাগরিকত্ব পান 1948 সালে। মিশনারিজ অফ চ্যারিটিস, যেটার কারণে তিনি খুব ব্যাপকভাবে পরিচিত, সেটা কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন 1950 সালে। সো মাদার তেরেসা আমাদের পড়ার অংশ না, বাট যেহেতু মিলিয়ে পড়ানোটা আমার কাজ, আমি তোমাকে কিছু তথ্য দিয়ে দিলাম। সাধারণ জ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে তুমি এই জিনিসটা কাজে লাগাতে পারবা। সো এই হচ্ছে তার জন্ম মৃত্যু। এছাড়াও তিনি মোট 5টি গল্পগ্রন্থ লিখেছেন, এবং 5টি গল্পগ্রন্থে টোটাল 28টি গল্প তিনি উল্লেখ করেছিলেন। এর মধ্যে আমরা যে রেইনকোট গল্পটা দেখছি, এটা তিনি 1995 সালে সর্বপ্রথম লিখেছিলেন। এটা 1995 সালে লেখা একটা গল্প, যেটা পরবর্তীতে 1997 সালে তোমার হচ্ছে জাল স্বপ্ন স্বপ্নের জাল, জল না জাল স্বপ্ন স্বপ্নের জাল, এই গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। এবং তার মোট 28টি গল্প আছে, এবং এর বাইরে তার 2টি উপন্যাস আছে। উপন্যাসের একটা হচ্ছে চিলেকুঠার সেপাই, এটা পরীক্ষায় আসে, চিলেকুঠার সেপাই, আর আরেকটা হচ্ছে খোয়াবনামা। এই দুইটা তার লেখা উপন্যাস। তাহলে পরীক্ষা যদি আসে যে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা উপন্যাস কি, চিলেকুঠার সেপাই আর হচ্ছে তোমার খোয়াবনামা। চিলেকুঠার সেপাই আর হচ্ছে খোয়াবনামা, এই দুটো হচ্ছে তার উপন্যাস। এবং গল্পগ্রন্থের ক্ষেত্রে আমরা বলেছি 5টা গল্পগ্রন্থ লিখেছেন তিনি। সেগুলোর মধ্যে হচ্ছে অন্য ঘরে অন্য স্বর লিখেছেন খুয়ারি লিখেছেন দুধে ভাতে উৎপাত, এটা কিন্তু অনেক পরীক্ষা আসে। দুধে ভাতে উৎপাত লিখেছেন তিনি। লিখেছেন দুজকের লিখেছেন জাল স্বপ্ন স্বপ্নের জাল, স্বপ্নের জাল, অর্থাৎ যেটা থেকে এই গল্পটি সাধারণত প্রকাশিত হয়েছে। তাহলে দেখো, অন্য ঘরে অন্য স্বর 1টা, খোয়ারি 2টা, দুধে ভাতে উৎপাত 3টা, দুজকেরুম 4টা, জাল স্বপ্ন স্বপ্নের জাল 5টা। এই 5টা গল্পগ্রন্থ, অর্থাৎ এই 5টা বইয়ের মধ্যে তিনি টোটাল 28টি গল্প লিখেছেন। এবং এই 28টি গল্পের মধ্যেই রেইনকোট গল্পটা তার জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পগ্রন্থ থেকে নেয়া, যেটা 1997 সালে এই তোমার হচ্ছে গল্পগ্রন্থে রেইনকোট গল্পটি প্রকাশ করা হয়। কিন্তু এর আগে রেইনকোট গল্পটি কিন্তু 1995 সালে প্রকাশিত করা হয়েছে। 1995 সালে কিন্তু WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বাংলাদেশ তোমার হচ্ছে সর্বপ্রথম সদস্য লাভ করে, মানে বাংলাদেশের জায়গা থেকে 1995 সালে। সাধারণ জ্ঞান ক্লাসে এগুলো পড়াবো, বাট আজকে বাংলার ক্লাস, আমরা বাংলাতে রেইনকোট গল্পের মূল কাহিনীটা পড়লাম। এবং এই গল্পের মূল কাহিনীটাকে আমি শুরুতে বলেছি যে এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাহিনী কারবার
দেখা আছে। দেখো, মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এ গল্পে। অর্থাৎ গল্পের মেইন বক্তা হচ্ছে নুরুল হুদা নামে এক ব্যক্তি, তার একজন শ্যালক আছে। তো নুরুল হুদা মূলত একজন শিক্ষক, কেমিস্ট্রি সাবজেক্টটা পড়ায়। তো তিনি, তার শ্যালক হচ্ছে মুক্তিযোদ্ধা, তার শ্যালকের নাম হচ্ছে মিন্টু। মিন্টু মুক্তিযোদ্ধা। তো মুক্তিযোদ্ধা শ্যালকের একটা রেইনকোট আছে, সেই রেইনকোটটা সে পরে নিজের মধ্যে একটা সাহস পায়। সে এমনিতে ভীতু, সে হচ্ছে মিলিটারিদের ভয় পায়, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীর নাম শুনলে তার হাত পা কাঁপে। কিন্তু সে যখন মিন্টুর শ্যালকের রেইনকোটটা পরলো, তার মধ্যে একটা সাহস জেগে উঠলো, তার মধ্যে একটা উষ্ণতা, একটা দেশপ্রেম মনে হলো যে না, আমার শ্যালক যদি যুদ্ধ করতে পারে তাহলে রেইনকোট পরাতে পাপ হবে না। বা এই যে তার মধ্যে একটা দেশের প্রতি ভালোবাসা, এটা একটু ব্যঙ্গাত্মকভাবে, একটু ব্যঞ্জনাময়ভাবে প্রকাশ করা হয়েছে পুরো গল্পের মধ্যে। মূল বাণী হচ্ছে মুক্তিযুদ্ধ ও পাকিস্তান বাহিনীর দখলদারিত্ব, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা আমাদেরকে কিভাবে শোষণ নিপীড়ন করেছে, বাঙালিরা কতটা ভয়ে তটস্থ ছিল, সেটাই আমরা এই গল্পের মাধ্যমে জানবো। শুরুতে আমরা লেখক সম্পর্কে জানলাম এবং এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, কত সালে, সেগুলো জানলাম। এখানে আমরা মূল বিষয়টা জানলাম, কি নিয়ে লেখা এবং মূল বাণী, এখান থেকে আসলে আমরা কি জানতে পারবো। এরপর আমরা যদি এই রিলেটেড কিছু প্রশ্ন দেখি যেগুলো বিগত বছরগুলোতে আসে, যে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় আগুন জ্বলে, উদ্ধৃতির চরণটি যে রচনার অন্তর্গত রেইনকোট। এটা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। সো আমি শুরুতে দেখাতে চাচ্ছি যে এই রিলেটেড প্রশ্ন কিভাবে তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে। যেমন এইভাবে, বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় আগুন জ্বলে, তোমাকে তোমার পাঠ্য বইয়ের একটা লাইন দিয়ে বলতে পারে এই লাইনটি তোমার পাঠ্য বইয়ের কোন গল্পের অন্তর্ভুক্ত। সো এটা রেইনকোট অনেকে জানো, বা যারা জানো না তারা এখন পুরো গল্পটা পড়ার মাধ্যমে আমরা প্রতিটা লাইন জানবো। সো পরীক্ষায় এই টাইপ প্রশ্ন আসতে পারে এইচএসসি এবং অ্যাডমিশনে। এবং এই ক্লাসটা করলে তুমি ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লা, সাস্ট, খুলনা, তুমি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি কখনো পরীক্ষা দাও, সেখানে বরিশাল বিশ্ববিদ্যালয় আছে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, এর বাইরে আমরা রংপুরের বেগম রোকেয়া, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকার যে 7 কলেজ আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, এই এক ক্লাসে A to Z শেষ হয়ে যাবে। দেখো পরের প্রশ্নটা, মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে। উক্তিটির অন্তর্নিহিত অর্থ প্রকাশিত হয়েছে কি? সেটা প্রকাশিত হয়েছে অনিশ্চয়তা, অর্থাৎ সে একটা অনিশ্চয়তার মধ্যে আছে এবং এইটা আমাদের এই রেইনকোট মানে রেইনকোট গল্পেরই একটা অংশ। এখন এই যে লাইনটা, যে মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পিছনে দাঁড়ানো একটা লরির দিকে, এখন আমরা যদি গল্পটা না পড়ি তাহলে তো বুঝতে পারবো না যে গল্পে এই লাইনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের গল্পটা পড়া খুবই ইম্পর্টেন্ট। তাই আমি পুরো গল্পটাকে লাইন বাই লাইন পড়াবো, কারণ আমরা আমাদের পেইড বেচে কোনো প্রকার স্যাক্রিফাইস করি না। তোমাকে এত ভালো সেবা দিব যেন তুমি তোমার জুনিয়রকে বলো যে না ভাই, এরা খুব দারুণ পড়াচ্ছে। দেখো, রেইনকোট গল্পের রেইনকোটটি কিসের প্রতীক? অবশ্যই রেইনকোটটি সাহস ও দেশপ্রেমের প্রতীক, যেটা আমরা দেখেছি শুরুতে, যে রেইনকোটটি গায়ে দিয়ে নুরুল হুদার মধ্যে কি জেগে উঠেছিল, একেবারে শুরুর দিকে আমরা সেটা দিয়ে দিয়েছি, যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেমের প্রকাশ ঘটেছিল। এবং এই প্রশ্নগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। সো এখানে সাহস ও দেশপ্রেম ফুটে উঠেছে। এখন আমরা মূল গল্পটাতে যাই, পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসবে। এখন আমরা মূল গল্পটা রিডিং পড়ি, যাতে করে আমরা সিকিউ অর্থাৎ সৃজনশীল কিংবা লিখিত পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত আছে, জগন্নাথে আছে, খুলনাতে আছে। সো লিখিত পরীক্ষায় যেন ভালো করতে পারি বিশ্ববিদ্যালয়গুলোর, এবং এইচএসসির সৃজনশীলও যেন চমৎকার রেজাল্ট হয়। দেখো বলা হচ্ছে, ভোররাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম বুল, এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7 মঙ্গলে 3 আর সব দিন দিন। পরীক্ষায় এই লাইনটা দিয়ে কি বলতে পারে না, শনিতে 7 মঙ্গলে 3 আর সব দিন দিন, এইটা কোন গল্পের অন্তর্গত? তখন উত্তর হবে রেইনকোটের। এটা জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্টের বাংলা হচ্ছে এটা একটা সাধারণ বিবৃতি। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, অর্থাৎ এটার একটা স্পেসিফিক আলোচনা আছে। যেমন মঙ্গলের ভোররাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু, অর্থাৎ বলা হচ্ছে যে মঙ্গলের ভোররাতে, মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তারপর 3 দিন হয়েছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন হয়েছে মেঘের গুরু গুরু।
তারপর হচ্ছে তারপর বুধের সকালে নামলো জল, বলা হচ্ছে যে পরবর্তীতে দেখা যাচ্ছে যে বুধবারে এই বৃষ্টির পানি, ধরো বৃষ্টি হওয়াতে আমরা দেখি না ঘর দুয়ার বা আশেপাশের ক্ষেতে জমিতে অনেক পানি উঠে যায়, 3 দিন পরে সেই পানি কমতে লাগলো। বিকেলে মেঘ কয় এবার চল, বৃহস্পতি শুক্র কিছুই বাদ নাই। তাহলে দেখো বলা হচ্ছে যে একেবারে যখন তোমার বুধবারে পানি নেমে গেল, তারপরে আবার বৃহস্পতি শুক্রবার সেই দিনও আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তাই বলা হচ্ছে যে শনিতে 7 মঙ্গলে 3, অর্থাৎ শনিতে আরেক শনি 7 দিন, মঙ্গলবার গেলে আমাদের 3 দিন হয়, শনি রবি সোম মঙ্গল। তো দেখা হচ্ছে যে এই 3 দিন মানে শনিতে 7, শনিবারের 7 দিন হোক কিংবা মঙ্গলবারের শনি থেকে মঙ্গল 3 দিন, সব দিনই বৃষ্টি। ওই সময় অনেক বেশি বৃষ্টি বা বর্ষাকাল বোঝানোর জন্য এই কথা বলা হয়েছে, শনিতে 7 মঙ্গলে 3 আর সব দিনই হয় একই কাহিনী। কিন্তু এখন ভুলে গেছে, যেটুকু মনে আছে পুরো বেড কাভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ, বলা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে 3 দিন ফুটফাট বন্ধ। বাদলায় বন্দুক বারুদকে একটু জিরিয়ে নেবে না, এখানে বাদলায় বন্দুক বারুদ, এটা কিন্তু তোমার পরীক্ষায় এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই প্রশ্নটা চলে এসেছে। তার মানে দেখো লাইন পড়লে তুমি প্রশ্ন কমন পাবা। 2000 তোমার হচ্ছে 24-25 শিক্ষাবর্ষে এই লাইনটা থেকে প্রশ্ন চলে এসেছিল। তার মানে তুমি লাইন পড়লেই ডিরেক্ট প্রশ্ন কমন পেয়ে যেতে পারো বিশ্ববিদ্যালয়। তো বলা হচ্ছে 3 দিন অ্যাটলিস্ট ফুটফাত বন্ধ, যে বৃষ্টি হয়েছে। তারপর বলছে বাদলায় মানে কি বর্ষাকালে বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নিবে না। তো বলা হচ্ছে যে এত বৃষ্টি হচ্ছে, পাকিস্তানিরা কি এই বৃষ্টির মধ্যেও এসে গুলাগুলি করবে, বাঙালিদের মারার চেষ্টা করবে? এই বর্ষাকালে কি বন্দুক বারুদগুলো একটু জিরিয়ে নিবে না, নাকি এই বর্ষার মধ্যেও তারা গুলাগুলি করবে? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো, তার হলো কই। তো সে বলা হচ্ছে যে সে ভাবছে যে যেহেতু এত ঝড় তুফান হচ্ছে বাদলায়, বর্ষাকালে হয়তো বন্দুকগুলা রেস্ট নিবে, পাকিস্তানিরা হামলা করবে না। কিন্তু সেটার হলো কই, পাকিস্তানিরা এর মধ্যে হামলা করছে। এমন চমৎকার বাদলার সকালে দরজা খুলে প্রবল কোরআনের শেষ হিমন্তের শীত পর্দা ছিঁড়ে ফালা করে ফেললো। তো বলা হচ্ছে সময়টা হচ্ছে হেমন্তকাল। পরীক্ষায় অনেক সময় আসে যে রেইনকোট গল্পে কোন সময়ের বা কোন সিজনের কথা বলা হচ্ছে, কোন ঋতুর কথা বলা হয়েছে? হেমন্ত ঋতুর কথা। শীত পর্দা ছিঁড়ে ফালা করে ফেললো, সব বেচতে দিল মিলিটারি আজ তার ঘরে। আল্লাহ গো আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে দরজার দিকে এগোয়। মানে এই বর্ষা বাদলের দিন হঠাৎ করে তার দরজায় ঠক করতেছে, সেটা শুনে সে সূরা পড়া শুরু করছে যে আমার দিন মনে হয় শেষ, মিলিটারি মনে হয় আমার ঘরে আসছে, আমার মনে হয় মেরে ফেলবে। সে এই সূরা পড়তে এগিয়ে যায় দরজার দিকে, দরজা খুলবে। এই কয়েক মাস কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে 5 কলমা সবসময় রেডি রাখে ঠোঁটের উপর, কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, তবু একটা না একটা ভুল হয়েই যায়। বলা হচ্ছে যে 5 কলমা পড়তে গিয়ে একটা না একটাতে তার ভুল হয়েই যায়। সে সবসময় তটস্থ থাকে যে কোন দিক থেকে মিলিটারি আসলে 5 কলমা পড়লে তারা ছেড়ে দিবে। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। তো বড় হচ্ছে যে অনেক সময় তার দোয়া মনে থাকে ঠিকই, কিন্তু দেখা যায় যে টুপি আনতে ভুলে গেছে। 2টো ছিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজা কপাট ফাঁক করতেই বাতাস আর ঝড়ের ঝাপটার সঙ্গে ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ মিলিটারি নয়, পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করেছে। সো সে দরজাটা খুলে দিল যখন, তৎকালীন সময়ের কথা বলা হচ্ছে 71 সালের দিকে তো আর হাইফাই দরজা ছিল না, ছিটকিনি বা তোমার হচ্ছে বাঁশ দিয়ে কাঠ দিয়ে বানানো দরজা ছিল। তো দরজার খিড়কি খুলতেই বাতাস আসলো তার ঘরে, আর সেই সাথে প্রিন্সিপালের পিয়ন আসলো। তখন সেই প্রিন্সিপালের পিয়নের কপালে তার চুমু খেতে মন চাইলো যে না, কোনো মিলিটারি আসে নাই। তারপরে কি দেখো, কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে স্যার নে সালাম দিয়া, বলেই ভাঙাচোরা গলার খুচখুচা দাড়ি লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে তালাব কিয়া আবি জানা হোগা। কি ব্যাপার, বেশি কথা বলার সময় নাই, কলেজের দেয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। মানে তার মানে এখানে বলা হচ্ছে যে প্রিন্সিপাল অর্থাৎ মেইন প্রিন্সিপাল, আমি বলছি এখানে এই গল্পটা যিনি বলছেন তার নাম নুরুল হুদা, তিনি একজন কেমিস্ট্রির টিচার। তাদের যিনি প্রিন্সিপাল স্যার, সেই প্রিন্সিপাল স্যার পিয়নকে পাঠাইছে। সেই পিয়ন এসে তার বাসার মধ্যে বলছে যে সারনে তালাব কিয়া, অর্থাৎ সেই প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের নামও আমরা সামনে দেখব, আবু ইসাক টাইপের। তো প্রিন্সিপালের পিয়ন এসে বলছে যে স্যার আপনাকে ডেকেছে, কে যেন আমাদের এই কলেজের, যে দেখো কলেজের দেয়াল ঘেঁষে একটা বোমা ফাটিয়ে গেছে, তো স্যার তাড়াতাড়ি ডাকছে, যাইতে হবে। সো সে বললো যে মানে কলেজের মধ্যে বোমা ফাটাইছে মানে? তারপর বলছে মিসক্রিয়ান লুক ইলেকট্রিক ট্রান্সফরমার তোর দিয়া। তো বলা হচ্ছে মিসক্রিয়ান মানে হচ্ছে যারা দুষ্কৃতিকারী, যারা হচ্ছে এই হামলা মামলা করে। তো সেখানে বলা হচ্ছে যে যারা দুষ্কৃতিকারী লোক
লোক তারা ইলেকট্রিক ট্রান্সফরমার অর্থাৎ যেখান থেকে তোমার বিদ্যুৎ প্রবাহিত হয় ইলেকট্রিক ট্রান্সফরমারটা ভেঙে দিয়েছে। और या पास जाने का टाइम प्रिंसिपल साहब का कुठी में ग्रेनेड फेंका गेट तोड़ दिया। বলা হচ্ছে যে আবার যাওয়ার সময় প্রিন্সিপালের বাসার সামনে একটা গ্রেনেড দিয়ে প্রিন্সিপালের গেটটাকে ভেঙে দিয়েছে। ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেয়াল ঘেঁষে, দেয়ালের পর বাগান। তাহলে দেখো এই লাইনটাতে তোমার প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেয়াল ঘেঁষে, দেয়ালের পর বাগান, বাগানের পর টেনিস লন অর্থাৎ টেনিস খেলার জায়গা, তারপর কলেজের দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁদিকে প্রিন্সিপালের কোয়ার্টার। তাহলে পরীক্ষা আসতে পারে না মাঠের কোন দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, বাঁদিকে। এই প্রত্যেকটা ইনফরমেশন থেকে এমসিকিউ আসতে পারে, তাই এই লাইনগুলোকে আমি ইয়েলো কালার করে দিয়েছি, ইম্পর্টেন্ট লাইনগুলোকে ইয়েলো কালার করে দিয়েছি যেন তুমি পড়ার সময় দাগিয়ে পড়তে না হয়, আমাদের এই ক্লাসটা করলেই তোমার হয়ে যায়। এর সঙ্গে মিলিটারি ক্যাম্প, তাহলে মিলিটারি ক্যাম্পটা কিন্তু কোথায়, এই প্রিন্সিপালের কোয়ার্টারের একেবারে পাশে মিলিটারি ক্যাম্প। কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প। তাহলে পরীক্ষায় আসতে পারে যে কলেজের কোন জায়গাটা এখন মিলিটারির ক্যাম্প। কলেজের যে জিমনেশিয়ামটা আছে যেখানে জিম করা হয় একটা কলেজের, সেই কলেজের জিমনেশিয়ামটা এখন মিলিটারিরা ক্যাম্প বানিয়েছে। এখানে মিলিটারিরা অর্থাৎ পাকিস্তানিদের সমর্থিত যারা তারা এখানে থাকে, ওইটা উদ্দেশ্য করে মিসক্রিয়েন্ট বলতে বাঙালিদের কথা বলা হচ্ছে যে বাঙালিরা একটা বোমা দিয়ে গেছে যাতে করে সেটা নষ্ট হয়ে যায়। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারির ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে সে জানতে চায়। কে সে? প্রিন্সিপালের পিয়ন জানাবে কি করে, ও আপি কে সাকতা। তো এখানে বলা হচ্ছে যে কিভাবে এটা করছে সে প্রিন্সিপালের পিয়নের জায়গায়। প্রিন্সিপালের পিয়নকে আমি কি জানি, আপনিই বলতে পারবেন, চলেন। তারপরে মানে তখন প্রিন্সিপালের কথা শুনে ওই নুরুল হুদা বলতেছে মানে সেই বা কী করে বলবে, সে বলতেছে আমি কেমনে বলতে পারবো, পিয়ন কি তাকে মিসক্রিয়েন্টদের লোক ভাবে নাকি। তো সে ভাবতেছে পিয়ন এই কথা বললো, বোমা কি আমি মারছি নাকি, সে কেন বলে যে আমি জানতে পারি। তারপরে তার মাথাটা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে বা মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বেঠিয়ে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগে। তাহলে এই কথা শোনার পর ইসাক মিয়া, তাহলে আমি একটু আগে বলেছিলাম যে প্রিন্সিপালের পিয়নের নাম হচ্ছে আবু ইসাক, এই যে ইসহাক মিয়া, ইসহাক মিয়া হচ্ছে প্রিন্সিপালের পিয়ন। সো সে বলছে যে ইসহাক মিয়া একটু বসাও, চাটা খাও, 5-7 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে যাচ্ছি। তো 5-7 মিনিটের কথা বলেছে। পরীক্ষা যদি বলা হয় ইসহাক মিয়াকে বা প্রিন্সিপালের পিয়নকে নুরুল হুদা কত মিনিট অপেক্ষা করতে বলেছে, 5-7 মিনিট। কি খেতে বলেছে, চা বিস্কিট। সে বলছে যে 5-7 মিনিট লাগেগা, তারপরে সে বের হয়ে যাবে। তারপর বলছে নেহি, নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসহাক বলে আব্দুল সত্তার মৃধা কা ঘর জানা হোগা, আপ আভি আইয়ে। এক কর্নেল সাহাব পৌঁছ গিয়া, মৃধা ঘর জানা হোগা, মৃধা কা ঘর জানা হোগা, আপ আভি আইয়ে। তো হ্যাঁ বলতেছে যে তোর নাস্তা করার টাইম ভাই আমার এখন নাই, আব্দুল সত্তার মৃধার ঘরে যাইতে হবে। অলরেডি একটা কর্নেল প্রিন্সিপালের রুমে পৌঁছায় গেছে, তাড়াতাড়ি ঘুরতে হবে, সে একটা তাগদা দিচ্ছে। তারপরে বলা হচ্ছে কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা, অর্থাৎ কর্নেল ওই যে কর্নেল তোমার হচ্ছে প্রিন্সিপালের বাসায় গেছে, এই কর্নেলের নেতৃত্বেই মিলিটারি ক্যাম্পটা যেটা কলেজের মধ্যে আছে। তার মানে এখানে তুমি বুঝতে পারছো প্রিন্সিপাল এবং যে কর্নেল মিলিটারিদের নেতা তাদের মধ্যে একটা যোগসূত্র আছে এবং কলেজটা কিন্তু পাকিস্তানিদের নিয়ন্ত্রণে, অর্থাৎ পাকিস্তানিরা এখান থেকেই তারা বাংলা এই যে তৎকালীন সময় মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের হত্যা করে এই জায়গা ভূমি দখল করার চেষ্টা হচ্ছিল, সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। সো আমরা সিচুয়েশনটা বুঝলে গল্পটাকে ধরতে পারবো সহজে। তারপরে বলা হচ্ছে কি যে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসহাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। তাহলে একটু আগে আমরা জানলাম সে যাবে আব্দুস সত্তার মৃধাকার বাড়ি, কার বাড়ি, আব্দুস সত্তার মৃধার বাসায়। তাহলে আমরা যদি বলি আব্দুস সত্তার মৃধাটা কে, তার বাসায় যে যেতে চায়। সো নুরুল হুদার বাসায় এসেছে প্রিন্সিপালের পিয়ন, নুরুল হুদা কেমিস্ট্রির টিচার। আর এখন নুরুল হুদার বাসা শেষ করে সে আরেকজন শিক্ষকের বাসায় যাবে যারা কলেজে পড়ায়, তার নাম হচ্ছে আব্দুস সত্তার মৃধার। তিনি হচ্ছেন জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের প্রফেসর। তার বাড়ির দিকে ইসহাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললেও চলে। সে আবার একটু মজা করে নুরুল হুদা বলছে যে এখন তো সে নিজেই মিলিটারির কর্নেল হয়ে বসে রয়েছে প্রিন্সিপালের পিয়ন, নিজেরে কি ভাবে।
তারপরে বলছে ভোরবেলা কলেজের ভিতর কর্নেল খুদ চলে আসায় সে হয়তো ডুমেটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে। তো বলা হচ্ছে যেহেতু মেইন কর্নেলে চলে এসেছে, এখানে একটু ব্যঙ্গ করে তিনি বলছেন যে এখন তো মূল কর্নেল বলা চলে প্রিন্সিপালের পিয়ন আবু ইসহাককে, এখন ইসহাক যেহেতু দেখছে যে মেইন কর্নেল চলে এসেছে, তখন এখন তাকে বলা যায় যে সে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল, ঠিক আছে, যে সে ডুমেটেড হয়েছে এবং সে এখন লেফটেন্যান্ট কর্নেল হয়েছে আর তিনি হচ্ছে এখন কর্নেল। আমরা যদি পরেরটা দেখি, আরও নিচে নামতে পারে, অর্থাৎ তার পজিশনটা নিচে নেমেছে, বলা হচ্ছে আগে সে কর্নেল ছিল, এখন যেহেতু মেইন কর্নেল এসেছে তাই তাকে লেফটেন্যান্ট কর্নেল বলা হচ্ছে। কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। বলা হচ্ছে মিলিটারিরা যখন এই কলেজে আসছে তখন আবু ইসহাক প্রিন্সিপালের পিয়নের কাজ কারবার দেখে সবাই একটু তটস্থ, ভয়ে থাকে যে ভাববা আবু ইসহাকের কি পাওয়ার বাড়ছে। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে, অর্থাৎ এই যে আবু ইসহাক সে তো বাংলায় কথা বলতো, কিন্তু এপ্রিল মাস থেকে মিলিটারিরা আসার পর বাংলা বাদ দিয়ে সে উর্দুতে কথা বলে। এতক্ষণ আমরা যে কনভারসেশন দেখলাম আবু ইসহাকের সাথে, আবু ইসহাক উর্দুতে কথা বলছে। তো সে বলা হচ্ছে কি যে সে এপ্রিল মাস থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে। তাহলে পরীক্ষা আসতে পারে আবু ইসহাক কোন মাস থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে? এপ্রিল মাস থেকে। এখন সে উর্দুতে কথা বলে। কোনো কালে দাদা না পরদাদার ভয়াবহ মামু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খাস নামা ছিল, সেই সুবাদে দিন রাত এখন উর্দু বলে। প্রিন্সিপাল গাট্টা গুট্টা বেটে খেটে মানুষ। তাহলে পরীক্ষা যদি আসে প্রিন্সিপাল কেমন মানুষ, বা রেইনকোট গল্পে গাট্টা গুট্টা বেটে সেটে মানুষটা কে? তিনি হচ্ছেন প্রিন্সিপাল। নিজের চাপরাশির সঙ্গে নতুন জবাব লবজ করতে গিয়ে গলায় তার রক্ত উঠে যায়। ইসহাক মিয়া দেশতে বহুত মুসিবত হে রা। বলা হচ্ছে যে ইসহাক মিয়া দেশে তো অনেক মুসিবত হইতেছে, প্রফেসর লুক আদমিকেও হুঁশিয়ার থাকতে বলিয়ে। তো বলা হচ্ছে যে যারা টিচার প্রফেসর তাদেরকে যেন একটু সাবধানে থাকে, অর্থাৎ দেশের মধ্যে হট্টগোল হচ্ছে, আমাদের কলেজের টিচারদেরকে হুঁশিয়ার বা সাবধানে থাকতে বলবো। গুজব বুনলমা মানকার দিজে। বলা হচ্ছে কোনো গুজবে কান দিতে না বলো। আবি মিলিটারি সাহেবকে মদত করনা এখন ফরজ কাম হ্যাঁ। তো বলা হচ্ছে আমাদের উচিত এখন মিলিটারিদের সাহস দেওয়া বা মিলিটারিদের সাথে থাকা, তাদেরকে সাপোর্ট দেওয়া আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ কাজ, না হলে আমরা সবাই বিপদে পড়ে যাব। এখন আমাদের ফরজ বা একেবারে অত্যাবশ্যকীয় কাজ হচ্ছে মিলিটারিদের সাপোর্ট দেয়া জরুর। তারপর বলা হচ্ছে দেশলাইয়ের কাঠির মতো রুগা তোমার হচ্ছে রুগা পটকা শরীরের উপর ফিট করা ভিজে বারুদের মতো ছোট্ট মাথাটা ঝাঁকিয়ে ইসহাক আরও 3 বার সম্মতি দেয় জরুর জরুর। তাহলে যদি পরীক্ষা আসে দেশলাইয়ের কাঠির মতো শরীর কার, রুগা পটকা শরীরটা কার? ইসহাক মিয়ার। বলা হচ্ছে ভিজে বারুদের মতো মাথা কার? উত্তর হবে ইসহাক মিয়ার। সে 3 বার সম্মতি দেয়। পরীক্ষা যদি আসে প্রিন্সিপালের কথায় কতবার সম্মতি জানায় ইসহাক মিয়া? 3 বার। সে বলে জরুর জরুর, অর্থাৎ আপনার কথা ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে কয়েকদিন আগে ইসহাকের এই জরুর বৃষ্টিতে ভিজে আরও টাটকা হয়ে তার কানে বাজতে না বাজতে শব্দটি কোথায় যেন ফেটে পড়ে দুম করে। এই বৃষ্টিতে কি ফের শুরু হলো নাকি? না না, এটা স্রেফ মেঘের গর্জন, বৃষ্টি বোধহয় বাড়ছে না, এখন বেরোতেই হয় আল্লাহ ভরসা। তো সেইগুলা ভাবতে ভাবতে নুরুল হুদাই কিন্তু গল্পের কথা, এই গল্পটা নুরুল হুদা বলছে। তো নুরুল হুদা বলছে যে এই শব্দগুলো শুনে তার মনে হচ্ছে যে বারবার এইগুলো তার কানে বাজতেছে, বৃষ্টির শব্দ নাকি তোমার আবু ইসহাকের শব্দগুলোই কানে বাজতেছে। তো সে চিন্তা করছে আচ্ছা যাই হোক আল্লাহ ভরসা, এখন বের হয়ে আমাকে যেতে হবে, প্রিন্সিপাল তলব করেছে। তারপর দেখো বলা হচ্ছে অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা, মানে তো সে যখন বেরোতে যাবে তখন তার বউ বলতেছে অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার আবার হাঁপানির টানটানা বেড়ে যায়। বউয়ের এসব সোয়াগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নিবে? এর উপর কলেজের কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না। সে মনে মনে ভাবতে যাচ্ছে যাওয়ার পরে যদি আমারে ওই মিসক্রিয়েন্ট ভাবে যে আমি আসলে এখানে বোমা ফেলেছি মিলিটারি ক্যাম্পে, সেটা ভেবে যদি আমাকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করায় দেয় যে ওরা গুলি করে মেরে ফেলো, তখন শরীরে গুলি করলে তো অনেক লাগবে। আমি যদি বলি যে আমার একেবারে কপালে গুলি করে আমাকে মেরে ফেলেন, এরকম কি করা যায় না? সে নিজে নিজে ভাবতেছে। তারপর বলা হচ্ছে প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? তো সে ভাবতেছে প্রিন্সিপালের কাছে বললে প্রিন্সিপাল কি তদবির করবে না যে ছেলেটার বডিতে গুলি না করে একবারে মাথায় মেরে দেন? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দুরুদ পড়তেছে। তাহলে তাদের যে প্রিন্সিপাল অর্থাৎ এই কলেজের যিনি প্রধান, তিনি পাকিস্তানের জন্য দোয়া দুরুদ পড়তেছেন।
সময় নাই, অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে, অর্থাৎ যারা কলিগ আছে তাদের সহকর্মী একই কলেজে পড়ানো ওদেরকে গালাগালিও করে ওরা বাংলাদেশের পক্ষে থাকাতে, আর দোয়া দুরুদ পড়ে পাকিস্তানের জন্য আল্লাহর কাছে চায়। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল পাকিস্তান যদি বাঁচতে হয় তবে সব স্কুল কলেজ শহীদ মিনার হটাও। তাহলে এপ্রিল মাসের মাঝামাঝিতে এই যে প্রিন্সিপাল যিনি এই কলেজের প্রধান, তিনি পাকিস্তানি মিলিটারিদের বা কর্নেলদের জানিয়েছেন যদি বাংলাদেশকে মানে স্বাধীন করতে চাও পাকিস্তানিদের মাধ্যমে, অর্থাৎ যদি পাকিস্তান করতে চাও বাংলাদেশকে, তাহলে বাংলাদেশের শহীদ মিনারগুলোকে আগে হটাও। কারণ ভাষা আন্দোলন করার পরে তারা শহীদ মিনার দেখে একটা অনুপ্রেরণা পায় যে আমরা তো এই কাজটা করে সফল হয়েছি পাকিস্তানিদের সাথে, আমরা ভাষা আন্দোলনকে স্টাবলিশ করেছি, বাংলা ভাষাকে স্টাবলিশ করেছি। সো তারা শহীদ মিনার দেখলে একটা মোটিভেশন পায়, শহীদ মিনারগুলোকে ভেঙে দাও। তারপরে দেখো বলা হচ্ছে পাকিস্তান যদি বাঁচাতে হয় শহীদ মিনারগুলোকে হটাও, এসব আনঅথরাইজড কনস্ট্রাকশন হলো হিন্দুর শিবলিঙ্গর সামিল। তাহলে এই যে আমাদের শহীদ মিনারকে তুলনা করা হয়েছে হিন্দুদের শিবলিঙ্গের সামিল, অর্থাৎ যদি পরীক্ষায় আসে যে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে কি বোঝানো হয়েছে, আনঅথরাইজড কনস্ট্রাকশন হচ্ছে আমাদের শহীদ মিনারের কথা বলা হচ্ছে। এই আনঅথরাইজড কনস্ট্রাকশন এই শহীদ মিনারকে হিন্দুদের শিবলিঙ্গের সাথে তুলনা করেছে কে? এই প্রিন্সিপাল সাহেব। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। তাহলে পাকিস্তানের শরীরের কাটা কি? শহীদ মিনার। পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নিরূপ করতে হলে এসব কাটা উপরতে হবে, তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনছে। আচ্ছা দেখো, তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে, গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। তাহলে প্রথমেই তারা কামান তাক করেছে কিসের দিকে? শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজ শহীদ মিনার আর অক্ষদানে, বলা হচ্ছে দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষদানে সব জায়গায় শহীদ মিনার ভেঙে দিয়েছে। এই পরামর্শটা কে দিচ্ছে? ডক্টর আফাজ আহমেদ। তাহলে ডক্টর আফাজ আহমেদকেই আমরা প্রিন্সিপাল হিসেবে বিবেচনা করছি। তাহলে দেখো প্রিন্সিপাল কে? ডক্টর আফাজ আহমেদ। তাহলে এখন পর্যন্ত আমরা কি দেখেছি? গল্পের কথক নুরুল হুদা, যে তোমার হচ্ছে কেমিস্ট্রি বা রসায়নের টিচার, জিওগ্রাফির টিচার আব্দুল সাত্তার মৃধা। প্রিন্সিপালের প্রিয়নের নাম হচ্ছে কি? প্রিন্সিপালের প্রিয়নের নাম হচ্ছে আবু ইসাক, যে এপ্রিল মাসে বাংলা ছেড়েছে, উর্দুতে কথা বলে, এবং যিনি প্রিন্সিপাল তাকে বলা হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। তারপরে দেখো, তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটাকেই তারা মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তৌবা সাব অর্ডিনেটের জন্য এতটুকু করবে না? তো বলা হচ্ছে যে এই যে পাকিস্তানের শরীরের কাটা হচ্ছে তোমার শহীদ মিনার, এবং সকল শহীদ মিনারকে ভেঙে ফেলা হয়েছে, একটা শহীদ মিনারও কোনো কলেজে অক্ষত নাই। এত চমৎকার একটা প্রস্তাব দিয়েছে প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ। এই প্রিন্সিপাল যদি একটু অনুরোধ করে যে তার লেকচারার অর্থাৎ এই নুরুল হুদাকে শরীরের আলতু ফালতু জায়গায় গুলি না করে মাথায় গুলি করতে, সেটা কি মিলিটারিরা শুনবে না? সেটা সে ভাবছে, সে কিন্তু এখনো কল্পনায় আছে। প্যান্টের ভিতর পা গলিয়ে দিতে দিতে সে শুনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়? তাহলে পরীক্ষায় আসতে পারে যে তাড়াতাড়ি চলে এসো, কোন দিক থেকে? মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। এসব কথা এখন বলার দরকারটা কি? রেডিও টেলিভিশন হরদম বলছে সিচুয়েশন নর্মাল। তো তার বউ বলতেছে যে মিরপুর ব্রিজের দিক থেকে নাকি সে গুলির শব্দ পাচ্ছে, আবার রেডিওতে সে শুনতেছে বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম। মিসক্রিয়েন্ট বলতে বাঙালিদের কথা বলা হচ্ছে, দুষ্কৃতিকারী। প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। সবই তো নর্মাল হয়ে আসছে, বাঙালি আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। তো বলা হচ্ছে পরিস্থিতি তো স্বাভাবিক, পাকিস্তানিরা বলছে যে আমাদের টার্গেট হচ্ছে নির্বাচিত যে প্রতিনিধি তার কাছে এর দায়িত্বটা পৌঁছায় দিব, এবং এই জায়গায় নিয়ে কোনো ঝামেলা করব না। এখন বউ তার এসব কথা বলে কেন? বলা হচ্ছে যেহেতু সব কিছু নর্মাল, পাকিস্তানিরা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, বাংলাতে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে গণতান্ত্রিকভাবে তারা এটা হ্যান্ড ওভার করবে, তাদের যে লক্ষ্য ছিল। এর মধ্যে বউ কেন বলতেছে যে মিরপুর ব্রিজের দিকে গুলাগুলির শব্দ শোনা যায়? ইস, আসমাকে নিয়ে আর পারা যায় না, তার মানে তার বউয়ের নাম আসমা। তার মানে দেখো আমরা চমৎকারভাবে
এই গল্পের লেখক বা গল্পের লেখক তো আখতারুজ্জামান ইলিয়াস। সো এখানে আসমা হচ্ছে তোমার নুরুল হুদা, যে গল্পের কথক নুরুল হুদার স্ত্রী। নুরুল হুদার স্ত্রী হচ্ছে আসমা। তো তার বউর কথা বলা হচ্ছে না, আমরা কিন্তু প্রতিটা ক্যারেক্টার সম্পর্কে জানাচ্ছি। তো আসমাকে নিয়ে আর পারা যায় না। পরশু রাতে বিছানায় ছটফট করতে করতে বলে রাত্রে 2-4 বার গুলি গালাজের আওয়াজ না শুনলে ঘুম হয় না। এর জন্যই তার ঘরে কখন যে কি মুসিবত নেমে এসে আল্লাহ জানে। তো তার বউ বলছে যে রাতে এখন গুলাগুলির শব্দ 3-4 বার না শুনলে বা 2-3 বার না শুনলে তার হচ্ছে ঘুম আসে না। সো এই কথা শুনে সে আবার ভয় পাচ্ছে তার স্বামী নুরুল হুদা কখন না কোন মুসিবত ঘরে চলে আসে। এই বৃষ্টিতে শুধু ছাতাই কুলবে না গো, বউয়ের আরেক দফা সোয়াগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। তো বউ বলতেছে যেই বৃষ্টি পড়তেছে বাইরে, এই বৃষ্টিতে শুধুমাত্র তো ছাতাই কুলবে না, তুমি এক কাজ করো মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। এখন প্রশ্ন আসি, মিন্টুটাকে ইস আবার মিন্টু, বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়। এই মিন্টু হচ্ছে তার বউয়ের ভাই, অর্থাৎ তার শ্যালক মিন্টু, এবং মিন্টু একজন মুক্তিযোদ্ধা। দেখো বাড়ি থেকে তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুন মাসে। তাহলে কোন বাসা থেকে চলে গেছে? মগবাজারের 2 কামরার ফ্ল্যাটে। তাহলে পরীক্ষায় আসতে পারে কোন বাসা থেকে, মগবাজারের কয় কামরার ফ্ল্যাট? 2 কামরার ফ্ল্যাট। সেখান থেকে মিন্টু কবে চলে গেছে? জুন মাসে চলে গেছে। কবে? জুনের 23 তারিখ। তারিখগুলো যেন মাথায় রাখি। জুনের 23 তারিখ তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে, মগবাজার ঢাকার ঘটনা বলা হচ্ছে এই কাহিনীটা। তো ঢাকার মগবাজার থেকে তার 2 কামরার যে ফ্ল্যাট ছিল সেখান থেকে মিন্টু জুন মাসের 23 তারিখ চলে গিয়েছে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। তার ভাই চলে যাওয়ার পরপরই সে সেই বাসায় শিফট করেছে, সেই বাসায় থাকবে না। অর্থাৎ তার শ্যালক মুক্তিযোদ্ধা, এটা যেন আশেপাশের মানুষ না জানে এবং এটা জানার পরে তাদের ক্ষতি হতে পারে, সেটা শুনে সে জুন মাসের 23 তারিখ তার শ্যালক বাড়ি ছাড়ছে। 1 জুলাই সে ওই বাসা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, তার বাসা শিফট করেছে। বলা যায় না ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে, ও চলে যাবার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গুলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে তো দেখছি না। পাশের বাসার ভাবিদের কাজই হচ্ছে এটা, ভাবি আপনার ভাইকে তো দেখছি না। ব্যাস এই শুনেই সে বাড়ি বদলানোর জন্য লেগে গেল হন্যে হয় মানে পাগলামি শুরু করছে, তাড়াতাড়ি তাড়াহুড়া। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, মিলিটারি লাগার পর নুরুল হুদা কয়বার বাসা পরিবর্তন করেছে? টোটাল 4 বার। পরীক্ষায় আসতে পারে, গুরুত্বপূর্ণ জিনিস, বারংবার মনোযোগ দিয়ে পড়বা। এখানে আসার পর নিচের তালার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার চিটপিট করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তুলে, নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে, কলেজ থেকে অনেক দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরেই বলা যায়। ভেবেছিল নতুন এলাকা। পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধানক্ষেত। পরীক্ষা আসতে পারে, পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে কি পড়ে? বিল আর ধানক্ষেত। পরীক্ষা আসতে পারে না যে পূব দিকে জানালা ধরে তাকালে বা জানালা ধরে দাঁড়ালে কি দেখা যায়? পরীক্ষা কিন্তু আসতে পারে। তাহলে বিল আর ধানক্ষেত। এখানে তোমার গ্যাপ দিয়ে বলতে পারে এখানে কি বসবে। পূব দিকের জায়গায় বলতে পারে যে কোন দিকে, জানালা ধরে না দিয়ে বলতে পারে দরজা ধরে, জানালা ধরে, বারান্দা ধরে, নাকি হচ্ছে তোমার বেলকনি ধরে। এরকম 4টা অপশন দিয়ে বলতে পারে। সো ইম্পর্টেন্ট লাইনগুলোকে নোট করে দিয়েছি যাতে করে বাবু তোমার এইচএসসি এবং অ্যাডমিশনটা গুছানো হয়। তুমি আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছ, লাইন বাই লাইন পড়ে তোমার অ্যাডমিশন জার্নিটাকে, তোমার এইচএসসির জার্নিটাকে গুছিয়ে দেয়া আমাদের মূল লক্ষ্য। যখন গল্পটা বুঝবে, কাহিনীগুলো, সিকোয়েন্সগুলো জানবে, তুমি ঢাবির লিখিত পরীক্ষায় ভালো করবে, তুমি এইচএসসির সৃজনশীল লেখায় ভালো করবে, তুমি পুরো লাইনটা জানলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার, যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে চমৎকার ফলাফল করতে পারবে। তারপরে দেখো তা কি বিপদ, এদিকে নাকি নৌকা করে চলে আসে স্ট্যান্ডগানওয়ালার ছেকরার দল। তাহলে পরীক্ষায় যদি আসে যে নৌকা নিয়ে কে চলে আসে? স্ট্যান্ডগানওয়ালা ছোকরার দল। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। তাহলে পরীক্ষা যদি আসে নৌকাতে কি থাকে? অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তুলে, তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যখানে। তো বলা হচ্ছে যে সে নতুন যে এলাকায় গেছে ওই এলাকায় নাকি তোমার দেখা যায় যে অস্ত্র নিয়ে, মানে নৌকা করে অস্ত্র নিয়ে খালি মানুষ আসে। আর যখন তার বউ হঠাৎ করে তার শ্যালক মিন্টুর কথা বলে, তখন তার মনে হয় ওই অস্ত্র এসে তার ঘরের মধ্যেখানে ঢুকে যাচ্ছে। ওর মধ্যে যে ভয় অনেক। তারপরে দেখো বলা হচ্ছে যে মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে না, তার বউও জানে না। আচ্ছা, বলা হচ্ছে মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। আবার দেখো নিজের ভাইয়ের গৌরব প্রতিষ্ঠা করতে আসমা ছেলে মেয়েদেরকে কি বলছে, তারা পর্যন্ত বলে ছোট মামা গেছে খান সেনাদের মারতে। অর্থাৎ সে জানে
এবং তার বউও জানে যে মিন্টু কোথায় গেছে। মিন্টু মুক্তিযোদ্ধা, সে পাকিস্তানিদের মারতে গেছে, মিলিটারিদের। সো সেই ক্ষেত্রে তাদের যে বাচ্চা কাচ্চা, অর্থাৎ আসমা তার ছেলে মেয়েকে শেখাচ্ছে এবং তার ছেলে মেয়ে বলছে মামা খান সেনাদের মারতে গেছে, অর্থাৎ মিলিটারিদের। কোনো কথায় কি বিপদ হয় কেউ বলতে পারে। বলা হচ্ছে কোন কথায় কি বিপদ হয় কে বলতে পারে? কেউ কি বলতে পারে? তা আসমার যদি এতই সাহস, সে ভাইয়ের সঙ্গে কোমর বাঁধল না, কিন্তু সে আবার মনে মনে বলতেছে আমার বউর যদি এতই সাহস হয় তো তুই তোর ভাইয়ের সাথে যুদ্ধ করতে যাইতি, দেখতাম কত সাহস। মুখে বলা যায় না, কিন্তু বলার জন্য তো তার জিভ কাঁপে। তো বলতেছে বউ তো, এই কথা তো আর বলা যায় না, তারপরও জিভটা কাঁপে যে বলে দিই, এত আল্লাহ, এত ভালোবাসা ভাইয়ের জন্য। মিন্টুর কথা ভুলে যাও আসমা, ভুলে যাও। তো আবার সে বলতেছে যে মিন্টুর কথা ভুলে যাও, ওই মরছে, মিলিটারিদের সাথে পারবে না, আমাদের সঙ্গে কেউ নাই, কেউ নাই। কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, পরীক্ষা আসতে পারে কিসিঞ্জার সাহেব। তাহলে যদি বলা হয় কে বলেছে এইসব পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, উত্তর হবে কিসিঞ্জার সাহেব। এইসব হচ্ছে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, কে বলেছে? পরীক্ষা আসতে পারে কিসিঞ্জার সাহেব। এইসব পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, কে বলেছে? কিসিঞ্জার সাহেব বলেছে। তারপরে দেখো, মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম বাজার হাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এ ধরনের ভাবনা ধারে কাছেও ঘেঁষতে দেওয়া ঠিক নয়। তাহলে দেখো বলা হচ্ছে এ ধরনের ভাবনা ধারে কাছেও ঘেঁষতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকে এক ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, অর্থাৎ নিচে ওই যে ওয়েল্ডিং ওয়ার্কশপ আছে না তোমার, বিভিন্ন লোহাকে তোমার হচ্ছে ওয়েল্ডিং করে জোড়া দেওয়া হয়, এরকম একটা মানুষ। তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। তো বলা হচ্ছে নিচের যে লোকটা থাকে তার শ্বশুর মনে হয় একটা রাজাকারদের সর্দার। কেন বলা হচ্ছে? সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, ট্যাপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট পালং সব চালান পাঠায়। অর্থাৎ বলা হচ্ছে যে তার শ্বশুর হয়তো রাজাকারদের সর্দার। কয়েকদিন পরে পরে বাসার মধ্যে ফ্রিজ পাঠায়, সুপার সেট পাঠায়, ট্যাপ রেকর্ডার, তৎকালীন সময়ে রেডিও শোনার জন্য ট্যাপ রেকর্ডার পাঠায়। এটা শুনে মনে হচ্ছে যে তার অনেক টাকা পয়সা আছে। সপ্তাহে 2-3 দিনই এইখানে মালপত্র আসে। একদিন এমনকি হিন্দুদের কোন দেবতার মূর্তি পর্যন্ত এসেছিল, সোনার কিনা কে জানে, ট্রাক ট্রাক মাল আসে আবার চলেও যায়। তাহলে এখানে মাল আসে ট্রাক দিয়ে, ট্রাক ট্রাক মাল আসে, অর্থাৎ অনেকগুলো ট্রাক ট্রাক মাল আসে, ট্রাকে করে অনেকবার মাল আসে এবং সেগুলো চলেও যায়। রাজাকার এসব পায় কোথায়? লোকটা যদি টের পায় যে তার জামাইয়ের উপর তলায় প্রফেসরের শালা হলো মিসক্রিয়েন্ট। মিসক্রিয়েন্ট মানে কি? মুক্তিযোদ্ধা। বাঙালিদের কথা বলা হচ্ছে, মিলিটারি খতম করার নিয়ত করে সে চলে গেছে এই বোনের ঘর থেকেই, তাহলে গুলাগুলি চলবে এই বাড়িতেই, এই ঘরের মধ্যে। সেই গুলির বলে আসমাকে ঘুম পাড়াতে হবে সারা জীবনের জন্য। এখানে কথাবার্তা বলার সময় হুঁশ ঠিক রাখা দরকার। তো সে কি বলতেছে? ওই সর্দার যদি জানে তার মেয়ের জামাইয়ের বা ওই সর্দারের মেয়ের উপরতলাতে থাকে এই তোমার হচ্ছে প্রফেসর, প্রফেসর বলতে সে তার নিজের কথা বলছে, নুরুল হুদা, এবং তার শালা বা আসমার ভাই এই পাকিস্তানিদের হত্যা করার জন্য মিসক্রিয়েন্ট হিসাবে বেরিয়ে গেছে, এইটা যদি জানতে পারে ওই রাজাকার সবার আগে গুলি করবে নুরুল হুদার ঘরে। মানে সে কতটা ভয় পাচ্ছে দেখো। তারপর বলা হচ্ছে দেখি তো ফিট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট চড়িয়ে দিতে দিতে বলল, মিন্টু তো আবার অনেক লম্বা। তো এতক্ষণ সে মনে মনে অনেকটা ভেবে নিচ্ছে, অনেকগুলো গল্প করছে, গল্প করে আবার ওই রেইনকোটের জায়গায় এসেছে। শুরুতে বলছে না যে এই তোমার বৃষ্টিতে মনে হয় ছাতায় কুলুবে না, তুমি হচ্ছে মিন্টুর রেইনকোটটা নাও, ওইটা বলে এতক্ষণ ধরে নুরুল হুদা তার মনের মধ্যে চলতে থাকা বিভিন্ন কথা বলে আবার মেইন পয়েন্টে ফিরে এসেছে যে দেখি তো ফিট করে কিনা। রেইনকোটটা চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আবার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে, মানে বলা হচ্ছে মিন্টু তো লম্বা, এটা আবার তোমার গায়ে হবে কিনা। এই কথা বলে সে আবার মনে মনে ভাবছে নিজের শালার সাথে আমাকে তুলনা করে, বা নিজের ভাইয়ের সাথে আমাকে তুলনা করে ছোট করে। নিজের তো শালা না, ওর ভাইয়ের সাথে আর তার শালার সাথে তাকে তুলনা করা হচ্ছে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গুরালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না, এখানে আসমার শেষ নয়। তো সে ভাবছে যে ভাইকে নিয়ে এত বেশি মাতামাতি করার কি দরকার আছে। তখন আবার আসমা বলতেছে যে ভালোই তো হলো, তোমার পায়ের গুড়ালি পর্যন্ত ঢাকা হয়ে গেছে, আর বৃষ্টি এখানে লাগবে না। এবং নুরুল হুদা বলছে এইখানেই। আসমা থামছে না, আসমা আরও বলতেছে রেইনকোটের সঙ্গেকার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়, অর্থাৎ রেইনকোটের সাথে একটা টুপিও দিয়ে দিচ্ছে মাথায় যেন বৃষ্টি না পড়ে। মিন্টুটার কাজ, শালা তার আবার কি মহৎ কীর্তি স্থাপন করলো না। এবার তার কৃতিত্ব অন্যরকম, কি না, আলনায় ঝুলিয়ে গেছে রেইনকোট, টুপিটা রেখে গেছে
ওয়ারড্রোবের মাথায়, অর্থাৎ ওয়ারড্রোব আছে না, ওয়ারড্রোবের মাথায় রেখে গেছে। তাহলে যদি বলা হয় টুপিটা কোথায় ছিল, ওয়ারড্রোবের মাথায়, এই লাইনগুলো থেকে এমসিকিউ বিশ্ববিদ্যালয় এবং এইচএসসি পরীক্ষা আসতে পারে। কাল কোরআন শরীফ নামাতে গিয়ে দেখি ওটা পড়ে আছে, আর কিছু রাখেনি তো, নিজের চোখে দেখতে সে ওয়ারড্রোবের উপরটায় ভালো করে চোখ বোলায়। মগবাজারের এক বাড়িতে মিলিটারি ঢুকে খাটের নিচে চাইনিজ রাইফেল পেয়েছিল 3টে। তাহলে দেখো পরীক্ষায় আসতে পারে, এগুলো যেন আমরা মাথায় রাখি। মগবাজারের এক বাড়িতে মিলিটারি ঢুকে খাটের নিচে তোমার রাইফেল পেয়েছিল 3টা। যদি বলা হয় কয়টা চাইনিজ রাইফেল পেয়েছিল, 3টা পেয়েছিল। অথচ বাড়ির বাসিন্দা গুবেচারি ডাক্তার এর কিছুই জানতো না। ঘরের জিনিসপত্র রোজ রোজ দেখে রাখা ভালো। তো বলা হচ্ছে গুবেচারি ডাক্তার, অর্থাৎ ওই বাসাটা ছিল ডাক্তারের, ডাক্তার নিজেরও জানতো না যে তার বাসার মধ্যে এইগুলো আছে। তাই নুরুল হুদা ভয়ে বলছে যে নিজের ঘরের মাল সামানা দেখে রাখা ভালো। অর্থাৎ এখানে তোমার মিন্টু কোনো কিছু রেখে গেছে কিনা, অস্ত্র টাইপের। আব্বু ছোট মামা হয়েছে, দেখো আব্বু ছোট মামা হয়েছে, লাইনটা গুরুত্বপূর্ণ। আব্বু ছোট মামা হয়েছে, মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? তো সে ভাবতেছে কি রে, মিন্টু কি অস্ত্র শস্ত্র নিয়ে আবার ঘরের মধ্যে ঢুকে গেল নাকি? এর মানে ওর পিছে পিছে ঢুকছে মিলিটারি। ওর মধ্যে কত ভয় কি, যখন ও যখন ড্রেসটা পরছে, অর্থাৎ রেইনকোটটা পরছে, তো ওর বাচ্চা ঘুম থেকে উঠে বলতেছে আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। তো ও যখন বলতেছে যে আব্বু ছোট মামা হয়েছে, তখন ওর মধ্যে একটা ভয় ঢুকে গেল। কি রে, তার মানে কি তোমার হচ্ছে মিন্টু ঘরের মধ্যে চলে আসলো নাকি এই বাসার মধ্যে? মিন্টুর পিছে পিছে কি আবার মিলিটারি আসছে, এখন কি আমাদেরকে মেরে ফেলবে? তার মধ্যে শুধু ভয়। কিন্তু বাচ্চাটা তো ওই রেইনকোট পরা দেখে তার কাছে মনে হয়েছে যে আব্বুকে দেখতে ছোট মামার মতো লাগছে। তার মানে না, দরজার ছিটকিনি ও খিল সব বন্ধ। 2.5 বছরের কন্যা বিছানায় বসে বসে হাততালি দেয়, আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা। তাহলে খেয়াল করে দেখো বাচ্চাটা কত বছরের, 2.5 বছরের বাচ্চা। সে তার বাবাকে দেখেছে ছোট মামার মতো কাপড় পরতে, তাই সে বলছে বাবাকে ছোট মামা দেখাচ্ছে। দরজা জানালা সব বন্ধ, মিলিটারি আসার সম্ভাবনা কম। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারিরা আবার ভুল করে বসবে না তো? মিলিটারিরা আবার ভাববে না তো যে এই রেইনকোট পরা ব্যক্তি এটা নুরুল হুদা না, এটা মিন্টু? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয় আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? তাহলে আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? এই কথাটা বলেছে তার 5 বছরের ছেলেকে, তার 5 বছরের ছেলে। তাহলে পরীক্ষায় যদি আসে, তার এই গল্পে আমরা 2জন সন্তান পেয়েছি। অর্থাৎ একটা হচ্ছে 2.5 বছরের কন্যা, 2.5 বছরের কন্যা, আর বাবাকে মুক্তিবাহিনীর মতো বলছে তার 5 বছরের ছেলে, 5 বছরের ছেলে। তাহলে ডাবল, ছেলে আগে হয়েছে যার বয়স 5 বছর, মেয়ের বয়স 2.5 বছর। তাহলে এইখানে আমরা 2টা সেট আপ পাচ্ছি। তা বলা হচ্ছে এত ভাবনার কথা, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবাচেকা খায়। রং খাকি নয়, আবার জলপাই রঙও নয়। তাহলে বলা হচ্ছে যে তার যে তোমার রেইনকোটটা ছিল, এটা খাকি রং নয়, আবার জলপাই কালার রঙও নয়, মাটির মতো রংটা একটু জ্বলে গেছে, তবে তাতে জেল্লা কমেনি। বলা হচ্ছে রংটা একটু জ্বলে গেছে কিন্তু এর কালার বা শাইনিংটা কমেনি। জেল্লা বলতে শাইনিং বোঝানো হচ্ছে। দেখতে একটু মিলিটারি লাগছে। বলা হচ্ছে যে উল্টো এটা পরাতে তার মিলিটারির মতো লাগছে, মুক্তিযুদ্ধের মতো না। মিলিটারির মতো দেখা নিরাপদ নয়। রেইনকোট পরাকে মিলিটারির ছদ্মবেশ বলে গণ্য করলে তাকে ধরে সোজা পাঠিয়ে দিবে ক্যান্টনমেন্টে। তো বলা হচ্ছে যে আমি এখন এই রেইনকোট পরছি দেখে যে আমি সেফ আছি, এরকম তো না। যদি এরকম হয়, তারা বুঝতে পারে যে বাঙালি লোক মিলিটারি ড্রেস ডুসা পরে বাঁচতে চাইছে, তাহলে সেই ক্ষেত্রে তারা দেখে সোজা পাঠিয়ে দিবে ক্যান্টনমেন্টে, আর সেখানে তাকে মেরে ফেলবে। তার মধ্যে শুধু ভয় যে এটা পরেও তো আমি সেফ না। তারপরে দেখো খামাকা ভয় পাচ্ছে, বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? এই জায়গার মধ্যে আবার তার সে নিজে একটা সান্ত্বনা দিচ্ছে যে হুদাই ভয় পেয়ে লাভ নেই, বৃষ্টির দিনে তো রেইনকোট পরবো, তো বৃষ্টির দিনে রেইনকোট পরলে আবার ভয়ের কি আছে? এটা তো অপরাধ না। মিলিটারি কি আর বিবেচনা বোধ নাই? বলা হচ্ছে মিলিটারির কি আর চিন্তা ভাবনা নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলেছেন। শুনেন, মিলিটারি যাদের ধরে মিছি ধরে না। তো এই কথা কে বলছে? শুনেন, মিলিটারি যাদের ধরে তাদের মিছি ধরে না। যদি পরীক্ষা আসে, এই কথাটা কে বলেছে? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ বলেছেন। সাব সার্ভিস অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা সামহাউ ওর আদার ইনভলভ। বলা হচ্ছে যে তার অ্যাক্টিভিটিস সামহাউ
মানে মিসক্রিয়েন্ট অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সাথে ইনভলভ আছে, মুক্তিবাহিনীর সাথে, এর জন্য মনে হচ্ছে। তা সে তো বাপু এসব থেকে শত হাত দূরে, তো সে নিজে নিজে ভাবছে আমি তো এগুলো থেকে অনেক দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে, তাতে আর দুলাভাইয়ের দোষটা কই? তো সে বলছে আমার শালা বর্ডার পার করে গেছে, তারপরে আইসা যদি আবার দমদম মিলিটারিদের হত্যা করে, তাতে আমার কি? আমি তোর ভাই মারতেছি না, আমার শালা মারতেছে। এই যে মিলিটারির প্রত্যেক দিন ঢাকা শহরে বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এইসব নিয়ে টু শব্দ করেছে? কলেজের দেয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারির ক্যাম্প, ক্লাস টাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বউ টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। তো বলা হচ্ছে যে এই যে মানুষ ধরে নিয়ে তারা মেরে ফেলতেছে, এবং মিলিটারির ক্যাম্পটা তাদের কলেজের মধ্যে অবস্থিত, একেবারে প্রিন্সিপালের কোয়ার্টারের কাছে। তারপরেও তো সে যায় প্রতিদিন শিক্ষক হিসাবে হাজিরা দিচ্ছে, প্রিন্সিপালের সাথে দেখা করছে। অলরেডি অনেক শিক্ষক গা ঢাকা দিয়েছে, তারা কলেজেই আসে না, ভয়ে মিলিটারি মেরে ফেলতে পারে, কিন্তু সে তো যাচ্ছে। সে তো রোজই টাইমলি যায়, স্টাফ রুমে কলিগরা ফিস করে কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজে কোন কোন ছেলে ফ্রন্টে গেছে, কই? সে তো এইসব আলাপের মধ্যে থাকে না। এসব কথা শুরু হলেই আলগোছে উঠে চলে যায় প্রিন্সিপালের কামরায়। তো বলা হচ্ছে বাকিরা তো মুক্তিযুদ্ধের পক্ষে, ওরা বলতেছে যে মিলিটারিদের মেরে ফেলছে, ব্রিজ উড়াই ফেলতেছে, এইসব শব্দজন শুনে সে এইখান থেকে আলতো করে হালকাভাবে উঠে গিয়ে প্রিন্সিপালের কামরায় চলে যায়। প্রিন্সিপাল পাকিস্তানের লোক, আমি পাকিস্তানের সাথে আছি, যুদ্ধ মধ্যে আমি নাই, আমি হচ্ছে ভাই শান্তিতে থাকতে চাই। ডাক্তার হাফেজ আহমেদের খেসখেস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। অর্থাৎ সে এখানে এসে শুনে যে হিন্দুস্তান এবং বাঙালিদের অবশ্যম্ভাবী পতন হবে, পাকিস্তানরা জিতবে। ডক্টর হাফেজ আহমেদ সেও রাজাকারদের মতো, সে হচ্ছে পাকিস্তানিদের সাথে যায়, এইগুলা সে শুনে কোনো কিছু বলে না। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তুয়াজ করে। তাহলে পরীক্ষায় যদি আসে উর্দুর প্রফেসরকে আকবর সাজিদ, তাহলে পরীক্ষায় যদি আসে উর্দুর প্রফেসরকে আকবর সাজিদ, আকবর সাজিদ কোন ডিপার্টমেন্টের টিচার? উর্দুর টিচার, তাকে তুয়াজ করে বা চিল্লাচিল্লি করে, তারে বয়ান দেয়, তাদেরকে তারা বিভিন্ন বিষয় নিয়ে বুঝায়। প্রিন্সিপাল আজকাল বুঝায় উর্দুর প্রফেসর তোমার হচ্ছে আকবর সাজিদকে আজকাল তুয়াজ করে। পরীক্ষা আসতে পারে ইম্পর্টেন্ট লাইন, দেখো ইম্পর্টেন্ট লাইনগুলোকে দাগিয়ে দিচ্ছি। পুরো গল্পটা তো তোমার একবার পড়া উচিত। সো আমার সাথে একবার তুমি পুরো গল্পটা পড়ে ফেললে ইম্পর্টেন্ট লাইনগুলো তো আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব, এই ক্লাসের উপরে পিডিএফটা। সো এই পিডিএফটা যখন তোমাকে দিয়ে দিব ইম্পর্টেন্ট লাইনের উপরে, ওইটা যখন তুমি বাসায় পড়বা তখন তো তোমার A to Z কাভার হয়ে যাচ্ছে, তোমাকে আর আলাদা করে পড়া লাগছে না। দেখো তারপরে বলা হচ্ছে তো ওই সাজিদ আবার স্যারকে আমল দেয় না, এবং মাঝে মাঝে আপকা তাবিয়ত ভালো হয় বলে প্রিন্সিপালের উর্দু চর্চা নিয়ে ঠাট্টা করে। ডাক্তার হাফেজ আহমদ পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য উদ্বিগ্ন থাকে বলে, কিংবা জবাব দেওয়ার জন্য ঠিকঠাক উর্দু বাক্য গঠন করতে পারে না বলে চুপ করে থাকে। আবার কথার জবাব না পেয়ে সাজিদ পাছে রাগ করে এইভাবে হে হে করে জি হ্যাঁ। তো এখানে বলা হচ্ছে যে ডক্টর হাফেজ আহমেদ যিনি প্রিন্সিপাল, সে চাচ্ছে পাকিস্তান অখণ্ড থাকুক, এবং তার উর্দু বাক্য সবসময় সঠিক হয় না, এবং এটা যেন বুঝতে না পারে সাজিদ, রাগ না করে, তার জন্য সে হ্যাঁ হ্যাঁ এরকম করে মাথা ঝোলায় উত্তর দেয়। আপনার মেহরবানি। সাজিদ হাসে। আমার মেহরবানি? আমি মেহরবানি করার কে? বলিয়ে জেনারেল সাহেব কা মেহরবানি। এরপর কথা বলতে গেলে উর্দু জবাবে আর কুলাবে না বলে প্রিন্সিপাল খামোশ মেরে যায়। অর্থাৎ প্রিন্সিপাল থামে যে আমি সাজিদের সাথে উর্দু ভাষায় কথা বলতে পারবো না। সাজিদ তো উর্দু ভাষায় কথা বলতে পারে, কারণ সে উর্দুর প্রফেসর। তারপরে দেখো উর্দুর প্রফেসরকে নিয়ে লোকটা মুশকিলে পড়েছে, কোনটা তার ঠাট্টা আর কোনটা তার অ্যাপ্রিসিয়েশন বুঝা দিন দিন শক্ত হয়ে পড়ছে। তাহলে উর্দুর যে প্রফেসর তোমার হচ্ছে আকবর সাজিদ, সে তো উর্দুর মানুষ, তো সে তো উর্দু ভাষায় প্রপারলি কথা বলতে পারে। সো সে কথা বললে এই প্রিন্সিপাল ডক্টর হাফেজ আহমেদ বুঝতে পারে না ওকে ঠাট্টা করতেছে নাকি রিয়েলি বলতেছে, যেহেতু সে উর্দুটা একটু কম বোঝে। বলা হচ্ছে এমনকি মিলিটারির তৎপরতায় অভিভূত প্রিন্সিপালের যুদ্ধ সম্বন্ধে বিশ্লেষণ শুনতে শুনতে সাজিদ একদিন, আপনি মিলিটারির সায়েন্সের উপর ডক্টরেট করে ফেলেন স্যার। তো সে আবার বলতেছে যে আপনি মিলিটারিদের সায়েন্সের উপর একটা ডক্টরেট করে ফেলেন, একটা পিএইচডি করে ফেলেন। মোহাম্মদপুরে এক LMF ডাক্তার আজকাল হোমিওপ্যাথি শুরু করেছে, এলোপ্যাথি ছাড়লো না। বলা হচ্ছে যে মোহাম্মদপুরের এক ডাক্তার হোমিওপ্যাথিও দেয়,
আবার হচ্ছে এলোপ্যাথিও দেয়। ঠিক একইভাবে আপনি প্রিন্সিপাল হিসেবে এই ডিগ্রিটাও করে নেন। তো মহল্লার মানুষ ওর নাম দিল ডবল ডাক্তার। তা আপনি ডবল ডক্টর হয়ে যান। বলতে বলতে হু হু করে আসলো ডাক্তার হাফেজ আহমেদকে তার সিঙ্গেল ডক্টরেট নিয়ে হে হে করতে হয়। কলিগরা পরে বিপদে এই অসময়ে কোন রসিকতায় হাসাটা নিরাপদ আর তার ঠিক ঠাউর করতে পারে না। অর্থাৎ সে মজা নিচ্ছে, সে বলছে যে আপনার তো অলরেডি একটা ডক্টরেট ডিগ্রি আছে, তো আপনি মিলিটারিতে সায়েন্সের উপর একটা ডিগ্রি করে নেন। আমাদের এখানে এক ডাক্তার আছে মোহাম্মদপুরে, সে হোমিওপ্যাথি এবং হচ্ছে তোমার এলোপ্যাথি দুইটার উপরেই তার ডিগ্রি করা, তাই তাকে ডাবল ডক্টর বলে, ডবল ডক্টর। তো আপনিও ডবল ডক্টর হয়ে যান, একটা ডক্টরেট ডিগ্রি লাগান। সো এটা শুনে কলিগরাও হাসে। এখন কলিগরা টেনশনে পড়ে যে কোনটাতে হাসা উচিত, কোনটাতে হাসা উচিত না। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর তার পা শিরশির করছে, আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে, সে কখন? রাস্তায় একটা রিক্সা নাই, তাও রিক্সার পড়ুয়া সে এখন করছে না। রেইনকোটের ভিতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা, তার গায়ে লাগে না একটা ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা। বলা হচ্ছে টুপির বারান্দা দিয়ে পানি গড়িয়ে, অর্থাৎ টুপির সাইড দিয়ে পানি গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা। সে চেটে দেখে ঠিক পানসে স্বাদ নয়, টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? তো বলা হচ্ছে যে স্বাদটা পানসে না, তাহলে পানিতে একটু স্বাদ মনে হচ্ছে, তেজ তেজ, তাহলে কি টুপির তেজ বা গরম বা মিলিটারি মুক্তিযোদ্ধার পাওয়ারটা কি পানিতেও লাগলো নাকি? তারপর সে বলছে ঠিক, তারপরে বলছে যে তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাবি আর্টিলারি না বালুচ রেজিমেন্ট না কমান্ডো ফোর্স নাকি প্যারামিলিটারি নাকি মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত। তো সে বলা হচ্ছে এক একটা গোষ্ঠীর এক এক নাম। পাঞ্জাব আর্টিলারি আছে, বালুচ রেজিমেন্ট আছে, তারপর হচ্ছে কমান্ডো ফোর্স আছে, প্যারামিলিটারি আছে, মিলিটারি পুলিশ আছে। সো এদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম। তারা আসলে কিসের মতো লাগছে সে সেটা জানতে যাচ্ছে। তার রেইনকোট তাকে কি নতুন কোনো বাহিনীর লুক বলে মনে হচ্ছে? হোক সে বেশ হনহন করে হাঁটে, শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব। তো বলা হচ্ছে হেমন্তকালের বৃষ্টিতে একটা শীত শীত ভাব আছে, কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর ওম। তো বলা হচ্ছে হেমন্তকাল চলে বৃষ্টি পরে একটা শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের মধ্যে একটা ওম কাজ করছে। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে, এটা নিতে ছোড়াটা যে কবে ফেরে। আহা, এই তুমুল বৃষ্টির মধ্যে ছেলেটা কোথায় কোন নদীর তীরে উৎপেতে বসে রয়েছে। হয়তো পাকিস্তানি সেনাবাহিনীর একটা প্লাটুন গ্রাম জ্বালিয়ে দুয়েক মানুষ মেরে লাশগুলোকে ফেলে জিপে করে নিয়ে যাচ্ছে জ্যান্ত জোয়ান মেয়েদের। মিন্টুর স্টেনগান নিশ্চয়ই তাক করে রয়েছে ওই মিলিটারিগুলোর দিকে। মিলিটারির সব কটাকে খতম করে মেয়েগুলোকে বাঁচাতে পারবে তো? পারবে না। বড় রাস্তায় মিলিটারির লরি দেখে তার চৈতন্যদয় ঘটে। তাহলে দেখো, বড় রাস্তায় মিলিটারির লরি দেখে তার চৈতন্যদয় ঘটে। আমরা এখন একটু ব্যাকে ফিরে যাই। দেখো, আমরা একেবারে শুরুর দিকে দেখছিলাম না, এই যে দেখো যে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় আগুন জ্বলে। তারপর হচ্ছে মিলিটারি যাদের পছন্দ করে তাদের ঠেলায় দিচ্ছে। রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? এই যে এই টাইপের তথ্যগুলো কিন্তু এই জায়গা থেকেই আসে। সো পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে। এই যে বড় রাস্তায় মিলিটারি লরি দেখে চৈতন্যদয় ঘটে। মিন্টুকে নিয়ে এতক্ষণে ভাবনা আড়াল করতে নিজের চোখ জোড়া পুরো করে ভক্তি মাখিয়ে সে তাকিয়ে থাকলো লরিটার দিকে। না বাবা, ওদের সঙ্গে চোখাচোখি না হওয়াই ভালো। লরি চলে যায় উত্তরে, তাই তাকাতে হয় দক্ষিণ। অর্থাৎ লরিটা উত্তর দিকে যাচ্ছিল এবং সে যেন লরির দিকে না তাকায়, সে দক্ষিণ দিকে তাকায় আছে। তাহলে উত্তর দক্ষিণ, এটা যেন মনে রাখি, এমসিকিউতে আসলে যেন দিতে পারি। হ্যাঁ, সো তারপরে বলা হচ্ছে কি সে দক্ষিণের দিকে তাকায়, কিন্তু লরির বৃষ্টি ভেজা আওয়াজ মুছে ফেলা কি এতই সোজা? মিরপুরের ব্রিজ থেকে আসমা কাল রাতে গোলাগুলির আওয়াজ পেয়েছে, লরি কি ওই দিকেই গেল? তো সে বলছে যে কাল রাতে আসমা তার বউ তো বলছিল যে মিরপুর ব্রিজের দিক থেকে গোলাগুলির শব্দ, তাহলে লরিটা কি মিরপুর ব্রিজের দিকে যাচ্ছে? আরে কোথায় কি হয় আর আসমা নিত্য শুনে গুলির শব্দ, এসব স্রেফ গুজব। প্রিন্সিপাল বলে গুজব ছড়ানো আর গুজবে কান দেওয়া সমান অপরাধ। প্রিন্সিপাল ডক্টর হাফেজ আহমেদ। ওই যে পদ্য আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহ, এটা হিন্দুর লেখা বলে কিংবা পরের কথাগুলো মনে নাই বলে প্রিন্সিপাল ওই পর্যন্ত বলেই থেমে যায়। সো সে বলতেছে এটা হিন্দুর লেখা কিংবা এটা পরের লেখা, তার হয়তো মনে নাই, সে আর বলে না। তারপরে বলা হচ্ছে যে বরং উর্দুতে বলে সাজিদ সাহেব গুজব সব গুজব হতা है। সাজিদ সঙ্গে সঙ্গে ছন্দ লাগায়, গুজব जो होता वही सब आज गजब हो चुका है। আচ্ছা, আমি বুঝি না। বলা হচ্ছে গুজব जो था वही सब আজ গজব চুকা হে। অর্থাৎ বলা হচ্ছে যা গুজব হয়
তাই আজকে গজব হইতেছে, মানে যেই জিনিসটা গুজব এই জিনিসটাই মানুষের জন্য গজব হয়ে যেতেছে, তাই গুজব ছড়ানো উচিত না। প্রিন্সিপাল ভক্তি গদগদ হয়ে ঘর গলায় বলে, ইকবালের নাকি, দাঁড়ান লিখে নেই। আকবর সাজিদ বাধা দেয়, তৌবা ইকবালের কেন হবে, গুজব তো বাংলায় কথা হলো, উর্দু কো ইসকে প্রিন্সিপাল তর সয় না। এটাই ভালো, আপনি বলেন আমি লিখে নেই। অনুপ্রাসটি রাখার খাতিরে সাজিদ গুজবের উর্দু প্রতিশব্দ ব্যবহার করে না, ওর সঙ্গে সে আবৃত্ত করে পরের লাইনটি, আর্মিকে আরমান পুরে হো চোকা হে। বলা হচ্ছে আর্মিদের মানে আরমান, মনের আশা তো পূরণ হয়েছে, এবং সে জিগায় তুমি যে উক্তিটা দিলা গুজব নিয়ে, যে গুজব গজব হতা হয়, এটা কি ইকবালের উক্তি নাকি, লিখে রাখি তাহলে পরবর্তীতে বলতে পারবো। সে বলছে যে না না এটা ইকবালের না। সো সে গুজবের একটা প্রতিশব্দ জানতে চায়, কিন্তু তোমার হচ্ছে আকবর সাজিদ যে উর্দুর প্রফেসর, উর্দু নিয়ে ভালো জানে, সে বলে না। আর আকবর সাজিদ উর্দুর প্রফেসর দেখেই তাকে জিজ্ঞেস করে যে গুজবের উর্দুটা কি হবে, আপনি একটু বলে দেন। মানে হলো আর্মির ইচ্ছা ফুলফিল হয়েছে, বলছে যে আর্মিকে আরমান পুরা হোগা, তাদের ইচ্ছা পূরণ হয়েছে। পা নেড়ে সে পুরো কবিতাটি আবৃত্তি করে, গুজব जो होता है वही सब गजब, आज गजब हो चुका है, आर्मी को अरमान पूरा हो चुका है। अल्लाह एक, रसूल एक, पाकिस्तान भी एक, इसे जिसको ईमान नहीं वो नालायक, कुचल दो उस गद्दार को जब जहाँ भी मिले, पाकिस्तानी फौज को भी पीछे ना हिले। स्टाफ रूमे एसे साजिद बोले, प्रिंसिपल यदि कोनो एक मेजर कर्नेल के शोनाय तो तार शास्ति होबे, मिलिटारी बोलबे तुम मजाक कर रहा हो। तो बला हच्छे जे एखाने নবী এক, মানে বলা হচ্ছে রাসুল এক, আল্লাহ এক, পাকিস্তানও এক, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা যাবে না, এটা যারা বলে তারা হত্যা করা হবে, এই সেই বলে একটা কবিতা শোনাচ্ছিল সে। তার কলিগরা চুপ করে থাকে সাজিদের সামনে, এখন কেউ এসব নিয়ে কথা বলতে চায় না, এমনকি তার বন্ধু হিস্ট্রির আলী কবিরও একটু এড়িয়ে চলে। তাহলে যদি বলা হয় আলী কবির কোন ডিপার্টমেন্টের শিক্ষক ছিল, হিস্ট্রি মানে ইতিহাস ডিপার্টমেন্টের টিচার ছিল আলী কবির, তাহলে দেখো আমরা সবগুলো তথ্য পাচ্ছি। আলী কবির ইতিহাসের শিক্ষক, ডক্টর আফাজ আহমেদ প্রিন্সিপাল, আমরা দেখি আব্দুল সাত্তার মৃধা হচ্ছে জিওগ্রাফির, নুরুল হুদা যে গল্পের লেখক সে হচ্ছে তোমার কেমিস্ট্রির একজন টিচার। সো আমরা সবগুলো দেখছি। আকবর সাজিদ উর্দুর টিচার, সো এখানে আলী কবির হচ্ছে ইতিহাস বিভাগের টিচার। তাহলে যদি বলা হয় রেইনকোট গল্পে আলী কবির কোন বিভাগের শিক্ষক, হিস্ট্রির শিক্ষক। ওদিকে নিজের কামরায় বসে খাস পিয়ন ইসহাকের সামনে প্রিন্সিপাল বাংলা হরফে লেখা এই উর্দু পদ্যটি বারবার আবৃত্তি করে, কয়েকদিনের মধ্যে এটিকে স্বরচিত বলে ভাবতে শুরু করে। আবৃত্তি করার সময় সুখে ভক্তিতে তার দু চোখ জোড়া খুঁজে আসে। রেইনকোট বৃষ্টির জল তরঙ্গ বাজে ওই কবিতার ছন্দে, এবং হঠাৎ করে তার মনে হয় প্রিন্সিপাল হয়তো কর্নেলকে ওটাই আবৃত্তি করে শোনাচ্ছে। গুজবের উর্দু প্রতিশব্দ জানতে চেয়ে জবাব না পেয়ে কর্নেল যদি হঠাৎ করে চটে যায়, উর্দুর প্রফেসর আকবর সাজিদ সেনাবাহিনীর তৎপরতা নিয়ে নানা রকম ঠাট্টা মস্করা করে। জিওগ্রাফির আব্দুল সাত্তার মৃধা ফিসফিস করে বলে, নিজের মাতৃভাষাকে বর্মের মতো ব্যবহার করে লোকটা নিশ্চয়ই মিসক্রিয়েন্টদের হয়ে কাজ করছে। তো জিওগ্রাফির আব্দুল সাত্তার মৃধা বলছে কি, এবং তোমার আকবর সাজিদ উর্দুর প্রফেসর কি বলছে, এই তথ্যগুলোকে জেনে রাখবা, এগুলা পরীক্ষায় আসতে পারে। বলা হচ্ছে গুজবের উর্দু প্রতিশব্দ জানতে চাইতে পারে প্রিন্সিপাল যদি কবিতাটা কর্নেলকে শোনায়, মিলিটারিদের কর্নেল তো আসবে প্রিন্সিপালের সাথে দেখা করতে, তাহলে যদি জিজ্ঞেস করে যে গুজব তো ফার্সি শব্দ, যে এর উর্দু কি, তাহলে এটা যদি সে বলতে না পারে, সেইগুলা নিয়ে তারা গল্প গুজব করতেছে। আবার ইংরেজির খন্দকার একদিন সবাইকে হুঁশিয়ার করে দেয়, তাহলে বোঝা যাচ্ছে যে ইংরেজির টিচার খন্দকারের কথা বলা হচ্ছে, যে সে সবাইকে সাবধান বলে ওর কথায় সায় দিবেন না, ও আসলে এইসব বলে আপনাদের অ্যাটিটিউড জানাতে চায়, বেটা নির্ঘাত আর্মির লোক। তা আকবর সাজিদ কয়েকদিন হলো একটু চুপচাপই থাকে, স্টাফ রুমে এসে বসলে সবাই উসখুস করে, সবার প্রিন্সিপালের কামরায় যেতেও আর ভালো লাগে না, সে নিজেও সাজিদের কাছ থেকে দূরে থাকে। দরকার কি, তবে রেইনকোটের কল্যাণে গায়ে পানি না লাগিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আকবর সাজিদের সঙ্গে গোপনে কয়েকটা কথা বলার জন্য প্রাণটা তার আইটাই করে, এর মানে এইসব হাউস ভালো নয়। সেনাবাহিনী নিয়ে বাংলা কিংবা উর্দু ঠাট্টা মস্করা করার ভাবনা থেকে যতটা মুক্ত থাকা যায়, বাস স্ট্যান্ড পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে। তাহলে পরীক্ষা যদি আসে বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য তাকে কোন দিকে তাকাতে হয়, উত্তরের দিকে তাকাতে হয়। মিলিটারি লরির লেজটাও দেখা যাচ্ছে না, আবার
তার বাসেরও তো নামগন্ধ নেই, বাস স্ট্যান্ডে জনপ্রাণই বলতে সে একেবারে একলা। তো বলা হচ্ছে যে সে দাঁড়িয়ে আছে, আবার সে ভাবে যে রুমের মধ্যে এত তোমার হচ্ছে আরবি ফার্সি উর্দু নিয়ে কথা বলার দরকার নেই। আকবর সাজিদ লোকটা প্রিন্সিপালের সাথে মস্করা টস্করা করে, তারও ভয় লাগে, আকবর সাজিদ সব কিছু নিয়ে মজা ঠাট্টা করে। সো তার মনে হয় যে আকবর সাজিদের থেকেও দূরে থাকবে। আবার মনে হয় আকবর সাজিদের সাথে একটু কথা বলি, যেহেতু তার এদিকে ভালো সক্ষতা, বিপদ আপদ হলে আকবর সাজিদ আমাকে বাঁচাইতে পারবে। সো এরকম ভাবতেছে। আবার সে ভাবতেছে যে এগুলা নিয়ে মানে ঠাট্টা মস্করা করা ঠিক না। বাস স্ট্যান্ডে পৌঁছে সে উত্তর দিকে তাকায়, সে দেখে যে সেখানে জনপ্রাণী বলতে কেউ নাই, সেই দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। রাস্তার পাশে পানবাড়ি সিগারেটের ছোট দোকানটার ঝাপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরে। তাহলে দোকানদারও উত্তর দিকে তাকায় আছে। ওদিকে কেন, ওদিক দিয়ে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। পরীক্ষা যদি আসে দোকানদার ছেলেটা কোন টাইপের ছেলে? বাচাল টাইপের ছেলে, বেশি কথা বলে। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোড়াটা বিড়বিড় করে বলে, কাল শুনেন নাই মিরপুর বিল দিয়া 2 নৌকা বুঝাই করে আইছিল? তাহলে পরীক্ষা যদি আসে কোন দিক দিয়ে 2 নৌকা বুঝাই করে আসছিল, উত্তর হবে মিরপুর বিল। এই তথ্যগুলা, এই জায়গাগুলা, কয় নৌকা 2 নৌকা, এগুলা যেন আমরা মাথায় রাখি। কোন দিকে? মিরপুর বিল দিয়া কয় নৌকা? 2 নৌকা বুঝাই করে আইছিল। একটি জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খান সেনা খতম। খান সেনা মানে তোমার মিলিটারি, 5টারে খতম করে দিয়েছে। বিবিসি কইছে রংপুর দিনাজপুরে হাফের বেশি জায়গা স্বাধীন। কাল চরমপত্র শুনেছেন? চরমপত্র মানে মুক্তিযুদ্ধের সময় যখন চরমপত্র পাঠ করা হতো, অর্থাৎ বিভিন্ন তথ্য এমআর আক্তার মুকুল ছিল, তারা এগুলা রেডিওর মাধ্যমে শোনাইতো যে বাংলাদেশের বর্তমান অবস্থা কি, কোথায় কি হয়েছে। সো বলতেছে রংপুর দিনাজপুর নাকি অর্ধেক স্বাধীন হয়ে গেছে, সো দেশ স্বাধীন হয়ে যাবে, এই কথা বলা হচ্ছে। এর সামনে সে বেশিক্ষণ দাঁড়ায় না। এসব গুজব শোনার সময় সে যদি ধরা পড়ে, গুজব জো হতা হে ওই সব আজ গজব হো চোকা হে। সো তার কাছে ওই কবিতার লাইনটা মনে হয়, যা গুজব তাই এখন গজব হয়ে পড়তেছে মানুষের উপর। প্রিন্সিপাল বলে, গুজবই হলো বাঙালির কাল, গুজবের আকর্ষণ ভারী তীব্র, গুজব মাত্রই সুস্বাদু। অর্থাৎ বলা হচ্ছে গুজবের আকর্ষণ ভারী তীব্র, গুজব মাত্রই সুস্বাদু। এই লাইনগুলোকে একটু মাথায় রাখবা যে কোন জিনিসটাকে সুস্বাদু বলা হয়েছে, গুজব মাত্রই সুস্বাদু। এই যে এখন বৃষ্টির আড়াল পেয়েও হতে পারে, কিংবা রেইনকোটের কল্যাণে বৃষ্টির হাত থেকে রেহাই পাবার স্বস্তির ফলেও হতে পারে। সে এগিয়ে গেল দোকানদারের দিকে। একটা গুজব শোনার হাউস করে সে জিজ্ঞেস করে, বাস আসেনি কতক্ষণ? বলা হচ্ছে বাস আসছে নাই কতক্ষণ। সে অপেক্ষা করতেছে বাসের জন্য। আর বাস আসবে কই থেকে? বলে ছেলেটা তাড়াতাড়ি ঝাঁপ ফেলে মুখ গুজে দিল দোকানের ভিতরে। তার ভাবনা হয় বাস ডিপোতে কোনো হামলা হয়েছে নাকি। আসমার শোনা ওই গোলাগুলির শব্দ কি আসছিল বাস ডিপো থেকে? তাও নুরুল হুদার মধ্যে খালি ভয় যে কিরে, ওই ছেলেটা মানে বাস ডিপো থেকে কোনো হামলা হইলো নাকি? তাহলে আসমা যে গুলাগুলি শুনছিল এগুলো কি বাস ডিপোর গুলাগুলির শব্দ নাকি? মিলিটারি লরি কি ওই দিকেই গেল? বাস ডিপোর পিছনে একটা বস্তি আছে, সেখানে মিলিটারি কি আগুন দিতে গেল? জায়গাটা খুব একটা দূরের তো নয়, সে একবার ঘুরেও তো আসতে পারে। বৃষ্টিটা ধরে এসেছে, যাবে নাকি একবার? তার যাওয়া হলো না। এর মধ্যেই ছিপছিপ বৃষ্টি লালচে আভা তুলে এসে পড়লো লাল রঙের স্টেট বাস। বলা হচ্ছে পরীক্ষা যদি বলে কোন রঙের স্টেট বাস এসেছে, লাল রঙের স্টেট বাস, লাল রঙের স্টেট বাস। বলো এর বাইরে সাধারণ জ্ঞান কোত্থেকে দিবে প্রশ্ন? স্টেট বাস। তাহলে পরীক্ষা যদি বলা হয় রেইনকোট গল্পে বাসের রংটা কি ছিল? লাল রঙের স্টেট বাস। দেখো বৃষ্টি লালচে আভা তুলে এসে পড়লো লাল রঙের স্টেট বাস, লাল রঙের স্টেট বাস। রেইনকোট গল্পে কোন ধরনের বাসের কথা বলা হচ্ছে? লালচে বৃষ্টির আভা তুলে এসে পড়লো লাল রঙের স্টেট বাস। পরীক্ষায় আসলে স্বাধীন ভাই পড়িয়েছে, দাপ করে উত্তর করে দিবা। সো আমরা এইভাবে ধরে ধরে লাইন বাই লাইন পড়ানোর চেষ্টা করি, যাতে করে একটা স্টুডেন্টের বেসিক টু অ্যাডভান্স সব কিছু ক্লিয়ার হয়ে যায়। সো তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো, তোমরা অনেকে আমাদের পেইড ব্যাচে যুক্ত আছো। সো তোমরা তোমাদের ছোট ভাই বোন যদি সামনে আমাদের কোনো ব্যাচে যুক্ত হতে চায়, আমাদের কাছে ক্লাস করতে চায়, তাকে আমাদের এই নাম্বারটা দিয়ে দিতে পারো যে এইটা স্বাধীন ভাইয়ের পার্সোনাল নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তুই এই নাম্বারে SMS কর, এই নাম্বারে স্বাধীন ভাইয়ের সাথে ফোনে কথা বল। তোর যে কোনো ধরনের এইচএসসি অথবা অ্যাডমিশনের সমস্যা ভাইয়ের সাথে ফোনে কথা বলতে পারবি। অনেকে আমাদের ব্যাচ সম্পর্কে জানতে চায় যে ভাই আপনাদের কোনো ব্যাচ আছে কিনা, সেখানে ক্লাস করতে পারবো কিনা। আমাদের ফোন নাম্বার দিয়ে দিলে আমরা সেই ব্যাচ সম্পর্কে A to Z, এটাতে হোয়াটসঅ্যাপ করলেও হবে, সরাসরি ফোন দিলেও হবে। আমরা চাই তোমাকে তোমার স্বপ্ন পর্যন্ত পৌঁছে দিতে। তোমার জুনিয়র ছোট ভাই বা বন্ধু বান্ধব থাকলে তার বেসিকটা ক্লিয়ার করে লাইন বাই লাইন পড়িয়ে তাকে তার স্বপ্ন পর্যন্ত পৌঁছে দেয় আমাদের একমাত্র লক্ষ্য। তারপরে দেখো আমরা যদি দেখি
বাসে যাত্রী কম, নানা কন্ট্রাক্টর সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায় সেরকম নয়, সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। তাহলে বাসে প্রায় অর্ধেকের বেশি সিট খালি ছিল। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মেঝেতে। এজন্য তার একটু খারাপ কথা, অন্তত টিটকারি শোনার কথা, কিন্তু তাকে কেউ কিছু বলে না। তো সে বলছে যে আমি এইখানে ওঠার পর আমার রেইনকোটের পানি পড়ে বাসের মেঝেটা ভিজে যাচ্ছে। তো এই কথা মানে এটার কারণে তো তার কিছুটা টিটকারি কিন্তু কথা শোনার কথা ছিল। কেউ বলতো যে আরে ভাই আপনার জন্য বাসের ভিজে যাচ্ছে, কিন্তু এরকম কেউ বললো না, কারণ তখন সিচুয়েশনটাই এমন, মানুষ কম। বাসে এত খালি সিট, বাসবনের ডুমকানা প্রবাদটি মনে পড়লেও ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেইনকোটের পানিতে বাসে সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দ করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে তাকায়। এমন সময় পেছনের দিক থেকে দুইজন যাত্রী উঠে তাড়াহুড়া করে রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখেই। তো গাড়ি চলতেছে, তো সে ভাবতেছে যে আমার কোন সিটে বসা উচিত, এটাতে বসবো নাকি ওইটাতে বসবো, সে এগুলো ভাবতেছে। এমন সময় থামো থামো বলে, রুখো রুখো বলে দুইটা লোক গাড়িতে উঠলো এবং উঠে তার দিকে তাকায় নেমে গেল। ভাবলো হয়তো এটা মনে হয় মিলিটারি, তো তাকে দেখে নেমে গেছে। তারপর বলছে লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, নাহলে তারা দেখে নামে কেন, একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই হয়তো চোর অথবা দুটোই পকেটমার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছনে ফিরে তাকালো। সেই চোখ বড় ভয়, কেবল ভয়। সো বলছে যে তাকে দেখে মনে হয় মিলিটারি মনে হচ্ছে। তাদের মধ্যে থেকে যেই লোকটা একটু সর্দার চোর বাটপার টাইপের, সে তার দিকে তাকালো এবং তার চোখের মধ্যে নুরুল হুদা অনেক ভয় দেখেছে। জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোম ফস করে আওয়াজ হয় এবং তাতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা তিনজন যাত্রী। তাহলে তার সামনে কয়জন যাত্রী বসা ছিল? তিনজন যাত্রী। পরীক্ষায় যদি আসে, বাসে ওঠার পর ফুস করে বসার পর যখন একটা শব্দ হলো ফোমের মধ্যে নুরুল হুদার, তখন বাসের কয়জন যাত্রী পিছন ফিরে তাকালো? তিনজন যাত্রী। এদের সে ঠিক চোর অথবা পকেটমার বলে শনাক্ত করে ফেললো। ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা এরা ছোটে সেখানে লুটপাট করতে বলা হচ্ছে যে তাদেরকে চোর বাটপারও বলা চলে, ডাকাতও বলা চলে। আবার মিলিটারি আগুন লাগিয়ে চলে গেলে সেখানে তারা লুটপাট করতে জিনিসপত্র কুড়িয়ে আনতে যায়, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। তিনটেই পরের স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায়। বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট করে। তিনটা ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরে তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোকাচুকি এড়াতে এদের এত কসরত, অর্থাৎ তারা এত তাড়াহুড়া করছে যে ওর দিকে আর তাকাবই না। যাক, মিন্টুর রেইনকোটে তার কাজ হচ্ছে। চোর ছেঁচড়া পকেটমার সব কেটে পড়েছে। ভালো মানুষেরা থাক, সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। সে কিন্তু কলেজ যাচ্ছে, সে বেরিয়ে এখন পর্যন্ত কলেজেই যাচ্ছে। প্রিন্সিপালের সাথে দেখা করবে, আবু ইসাক তাকে বলেছিল। আসাদ গেট বাস স্টপে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। অর্থাৎ আসাদ গেটের কথা কোন গল্পে বলা আছে? রেইনকোট গল্পে। ছাতা হাতে কেউ কেউ নিজ নিজ ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাট থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকা বাঁকা করছিল। বাস থামলো, সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। তাহলে যদি বলা হয় আসাদ গেটে কয়জন প্যাসেঞ্জার বাসে উঠলো, পরীক্ষায় আসতে পারে না যে আসাদ গেটে মোট কয়জন বাসে উঠেছে। পরীক্ষায় যদি আসে তাহলে তুমি কি বলবা? আসাদ গেটে মোট 9 জন বাসে উঠেছে। তারপরে আমরা যদি বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে সে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রুখো রুখো এবং একজন রুখো রুখো বলতে বলতে নেমে পড়লো ধরফর করে। শেষের জন বোধহয় এমনি অর্ডিনারি চোর, ছিচকে চোরও হওয়ার সম্ভাবনা বেশি। আর প্রথম 3টে মিলিটারির হুগায় হুগায় ঘুরে। তারপর বলা হচ্ছে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো ভাওরা, রাজাকার ভাওরা। সো বলছে তাদের মধ্যে প্রথম 3টারে দেখলে মনে হয় যে এরা মিলিটারিতে দেখলে তাদের বন্দুক নিয়ে বলে পাকিস্তান জিন্দাবাদ বলে ওদেরকে তেলবাজি করে সুন্দরী মেয়ে থাকলে ধরে নিয়ে মিলিটারিদের কাছে দিয়ে আসে যেন তারা নির্যাতন করতে পারে। সো সেইভাবে ছেঁচড়া টাইপের মানুষ।
ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে, যে তাকে দেখে দেখে অপরাধীরা, অর্থাৎ সেইখানে কিন্তু যারা মিলিটারি মানে যারা মিসক্রিয়েন্ট অর্থাৎ যারা বাঙালি, যারা মুক্তিযুদ্ধের পক্ষে সেনাবাহিনী, তাদেরকে সে এইখানে বলতেছে চোর বাটপার টাইপ মানুষ, ওরা আমাকে দেখে নেমে যাচ্ছে, ভয় পাচ্ছে যে মিলিটারি মানুষ আছে, এবং সে মিসক্রিয়েন্টদেরকেও ভয় পাচ্ছে এই জায়গায়। ওইটা অ্যাকচুয়ালি বলা যায় না যে সে বাঙালি বা মুক্তি বাহিনীকে, চোর ছেঁচড়া টাইপের যারা আছে ওরা নেমে যাচ্ছে আর ভালো মানুষগুলো থাকতেছে, ওইটা কারেক্ট করে দেই। তো তারপরে বলা হচ্ছে যে সমস্ত ভালো লাগাটা চির খায় বাস হঠাৎ করে ব্রেক করলে। সো বলা হচ্ছে সমস্ত ভালো লাগা, তার ভালো লাগতেছে যে চোর বাটপাররা চলে গেছে, ভালো ভালো মানুষগুলো আছে, সো হঠাৎ করে ব্রেক করলে তার ভিতরে ভালো লাগাটা চির খায়, মানে তার হঠাৎ করে বুক ধরফর করে ওঠে। তখন তাকে তাকাতে হয় বায়ে, চোখে পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভিতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে, সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। তাহলে পরীক্ষা আসতে পারে ক্র্যাকডাউনের রাত। ক্র্যাকডাউনের রাত বলতে তোমার হচ্ছে ওই 25শে মার্চের রাতের কথা বলা হচ্ছে। 25শে মার্চের রাতকে ক্র্যাকডাউনের রাত বলা হয়, কারণ 25শে মার্চের রাতে সবাইকে গুলি করে, যেটাকে আমরা গণহত্যা হিসেবে জানি। সো গণহত্যা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যাত্রা শুরু হয়েছিল, সবাইকে হত্যা করে ফেলেছিল। সো বলা হচ্ছে ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়ার ধাক্কা, রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভেতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি। সে রাতে ছেলেমেয়েরা মায়ের সঙ্গে শুয়েছিল খাটের নিচে, অর্থাৎ তারা ভয়ে খাটের নিচে শুয়েছিল। কি একটা বিভৎস রাতের বর্ণনা দিচ্ছে যে 25শে মার্চ কালো রাত, ক্র্যাকডাউনের রাত। সেই সময় তারা যে বাসায় থাকতো এর আশেপাশের বা এর কাছের মসজিদের মুয়াজ্জিনকে ছাদ থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। সে যখন ওই বাস দিয়ে ব্রেক কষলো যেই জায়গায়, সেই জায়গায় এই ঘটনাটা ঘটেছিল। এবং তার শরীরে যখন ঠান্ডা বাতাস লাগতেছে বৃষ্টির, তখন তার মনে হচ্ছে ভিতরে আগুন ধরে যাচ্ছে গরমে, এই ইয়ের মধ্যে তোমার হচ্ছে রেইনকোটের ভিতরে। ভোরবেলা মিলিটারি মানুষ মারার একটু বিরতি দিলে ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়ে। সে তখনই কল্পনা করছে আগের কথা এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুম্মার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজ। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জুড়ে দিয়ে বলে উঠল আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে গেল রাস্তার ওপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না, আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্গঠন পায় তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়া হবে কি করে? এরা বোধহয় যে কোনো সময়কেই নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন রকম জারি করেছে। তো নুরুল হুদা খালি ভয় পায়। এখানে প্রতিটা ঘটনাতে আমরা নুরুল হুদার ভয় দেখতে পাচ্ছি। তো নুরুল হুদা খালি ভয় পাচ্ছে যে ওই হুজুরের মতো ওই রাতে যে এরকম ওরে গুলি করে ফেলে দিছে, এখন তো নামাজের ওয়াক্ত না, আমাদেরকেও কি মেরে ফেলবে, আমাকেও কি মেরে ফেলবে, তার মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। তারপরে যদি দেখি মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্ট্যান্ডগান তাক করিয়ে রেখেছে এই মানুষের শাড়ির উপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে, যে এইটা আসছিল পরীক্ষায়। মিলিটারি যাদের পছন্দ করে তাদেরকে ঠেলে দিচ্ছে পেছনের দাঁড়ানো একটা লরির দিকে। সো পরীক্ষা এটা ছিল না যে এটা কোন রচনার অংশ, আমরা শুরুতে দেখেছিলাম না। সো এইভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে। সো আমরা যখন বেসিক থেকে পড়ব বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোতে আমরা ভালো করতে পারি। যে মিলিটারিদের যাদের পছন্দ তাদের ঠেলে দিচ্ছে পিছনে দাঁড়ানো একটা লরির দিকে। উক্তিটি কোন রচনার? উক্তিটিতে প্রকাশিত হয়েছে কি অনিশ্চয়তা প্রকাশিত হয়েছে, অর্থাৎ সেখানে যে এগিয়ে দিচ্ছে তাদের কি মেরেই ফেলে নাকি বাঁচিয়ে রেখে, তাদের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছিল। তাদের বাসটি এসে থামলো লম্বা ও খুব ফর্সা, মানে তাদের বাসটিতে এসে উঠলো লম্বা এবং খুব ফর্সা এক মিলিটারি। অর্থাৎ তাদের গাড়ি থামানো হয়েছে, সে যে গাড়ি দিয়ে যাচ্ছিল লাল রঙের স্টেট বাসটা, সেটাকে থামানো হলো এবং সেখানে একটা লম্বা ফর্সা মিলিটারি উঠলো। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নাই, যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ। এই নীরবতার সুযোগ বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা
বেরোয় তার চোখ দিয়ে। তো এটাই পরীক্ষা আসছিল যে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে কোন রচনার অংশ? সেটা আমাদের এই যে বারান্দাওয়ালা টুপির নিচে, এটাই তো ছিল আমরা যে দেখেছিলাম। সো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এরকম আসবে, আমরা যখন লাইন বাই লাইন আমি কেন পড়াচ্ছি, তুমি যেন সৃজনশীলে পুরো ঘটনাটা জেনে লিখতে পারো, তুমি যেন এমসিকিউতে এইচএসসি হোক কিংবা অ্যাডমিশন তুমি যেন একবার টপ নোট স্কোর করতে পারো। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে, তাহলে তোমার যেন স্কোরটা হয় দারুণ, তুমি যেন একেবারে চমৎকার উত্তর করতে পারো তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। এটাই আমাদের মূল লক্ষ্য। কারণ আমি ভালো পড়ালে, আমার সার্ভিস ভালো হলে, আমাদের ক্লাস দুর্দান্ত হলে তুমি একজনকে গিয়ে বলবা যে আমি ভাইয়ের ব্যাচে ছিলাম এবং ক্লাসগুলো আল্লাহর রহমতে দুর্দান্ত ছিল, আমি এখান থেকে এইচএসসি এবং অ্যাডমিশন 2 জায়গায় চমৎকার ফলাফল করেছে। সো আমরা যদি তারপরে দেখি, এই যে বারান্দাওয়ালা টুপির নিচে আগুন জ্বলে হালকা বেরোয় তার চোখ দিয়ে, তবে একটু নড়ে বসলে মাথার বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে, এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ ছুচলো হয়ে আসে এবং ছুচলো চোখের মণি কাটার মতো বিঁধে যায় তার মুখে। তাহলে সে সরাসরি মিলিটারির দিকে তাকালে মিলিটারির চোখ ছুচলো চোখের মণির কাটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভূতা কিন্তু গরম চাউনিকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে। ছুচলো চোখে গুফের নিচে ও নাক, গুফ ও চোখের আশেপাশে, সেও নিচে লালচে চামড়ায়। এতে কাজ হলো মিলিটারির চোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের উপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। সো তার কাছে মনে হয় মিলিটারি তার চোখ থেকে দৃষ্টি সরিয়ে ওই রেইনকোটের দিকে তাকাচ্ছে এবং রেইনকোটের পানির ফোঁটাগুলো গুনছে। ভিতরের তাপে এইসব পানির ফোঁটা কি একটু লালচে দেখাচ্ছে? পানির দেশে মানুষ মারতে এসে পানির ফোঁটা দেখে মিলিটারির এত থ মেরে যাবার কি হলো? লোকটি কি এগুলো রক্তের চিহ্ন দেখছে? রেইনকোটের বৃষ্টির ফোঁটা গুনাগুনতি সেরে মিলিটারি হঠাৎ বলে আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীরা স্বস্তির নিঃশ্বাসে ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। অর্থাৎ ঢাকা কলেজ আছে না, আমাদের ঢাকা কলেজের গেট পর্যন্ত গাড়িটা আসে। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে রাখেন নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে থাকে। অপরাধীমুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়, এতে তার সামনের সারির দাঁতগুলো কেলিয়ে পড়ে। যারা দেখছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কার চেয়ারে বসে রয়েছে জাদ্রেল টাইপের এক মিলিটারি ফান্দা। পরীক্ষায় কিন্তু আসে জাদ্রেল কোন ভাষার শব্দ? এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা পরীক্ষায় ব্যাকরণ অংশে শব্দ থেকে আসে যে জাদ্রেল কোন ভাষার শব্দ এসেছিল। ইংরেজি জাদ্রেল, জেনারেল থেকে জাদ্রেল, অর্থাৎ এটা একটা ইংরেজি, আমরা জেনারেল বলি না, জেনারেল থেকে যদি আমরা জাদ্রেল একটা ইংরেজি ভাষার শব্দ। বলা হচ্ছে এক মিলিটারি পান্ডা, তার ভারিক্কি মুখ দেখে অনুমান করা যায় পাণ্ডুটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। পরীক্ষায় যদি আসে তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ কোন কালার হয়? বেগুনি কালার হয়েছিল। কালো মুখ কী হয়েছিল? বেগুনি। ডক্টর আফাজ আহমেদ এমএসসি পিএইচডি EPSES হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর নুরুল হুদা। তো সে আসার পরে পরিচয় করিয়ে দিয়ে বলে যে হি ইজ প্রফেসর নুরুল হুদা। তার মানে এতক্ষণ ধরে আমরা যেই ব্যক্তির ঘটনাটা পড়ছিলাম, যার বউ আসমা, যার শালা মিন্টু, যে মগবাজারের ভাষায় 2 কামরার ফ্ল্যাটে থাকতো, সো এই যে পুরো ঘটনাটা বলতেছি, বলা হচ্ছে যে হি ইজ নুরুল হুদা। গল্পের এই জায়গায় এসে আমরা জানতে পারলাম যে গল্পের যে কথক, যে পুরো কাহিনীটা বলতেছে, তার নাম হচ্ছে নুরুল হুদা। তিনি কে? লেকচারার ইন কেমিস্ট্রি, সে রসায়নের একজন লেকচারার। তারপর বলা হচ্ছে শাট আপ, এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারির জিপে তোলার আগে জাদ্রেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে সেনাবাহিনীকে নিয়ে মজাক করা, শায়েরি করা খুব বড় অপরাধ। বলা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে মজা করা, শায়েরি করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। অর্থাৎ বলা হচ্ছে যে প্রিন্সিপালরে এবার ছেড়ে দেওয়া হয়েছে, পরের বার কড়া নজরে রাখা হবে। আর আব্দুল সাত্তার মৃধা আর এই তোমার হচ্ছে আব্দুস সাত্তার মৃধা হচ্ছে তোমার যে জিওগ্রাফির টিচার, আর ইনি যে হচ্ছে কেমিস্ট্রির টিচার, এরা 2 জন আসছে, তাদেরকে জিপে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।
তারপর হচ্ছে এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে করাওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়, সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালেও যে কি আছে তা জানে এক আল্লাহ আর জানে এই মিলিটারি। তো তারা বলছে যে এরা দুইজন তো অলরেডি ধরা পড়েছে। কে কে? এই তোমার হচ্ছে নুরুল হুদা এবং আব্দুস সাত্তার মৃধা, কেমিস্ট্রি এবং জিওগ্রাফির টিচার। উর্দুর টিচার আকবর সাজিদ যদি থাকে তাহলে তার কপালে কি আছে আল্লাহ জানে, আর এই মিলিটারি কি করবে সে জানে। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল, জিপ চলছিল একে বেঁকে, মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না, জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি, তাকে ইংরেজিতে নানা প্রশ্ন করে সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য করে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজের কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে। তাহলে কিছুদিন আগে তাদের কলেজে কি কেনা হয়েছে? লোহার আলমারি। পরীক্ষায় আসতে পারে কিছুদিন আগে তাদের কলেজে কি কেনা হয়েছিল? কয়েকটা লোহার আলমারি। ওগুলো বই নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয় ঠিক, অফিসের জন্য 3টে, বুটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে এবং ইংরেজির জন্য একটা, সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। তাহলে যদি বলা হয় কয়টা আলমারি কলেজে নিয়ে আসা হয়েছিল? 10টি। মাথায় রাখবা, এমসিকিউতে আসতে পারে, জ্ঞানমূলক আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় এই টাইপ কোয়েশ্চেন দিলেও দিতে পারে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় দিতে পারে। সো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিংবা তুমি যে কোনো জায়গায়, তুমি রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, সাস্ট কিংবা গুচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল, তুমি যেই জায়গায় পরীক্ষা দাও এইখান থেকেই প্রশ্ন আসবে। সো লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি যেন তুমি ক্লাস করে স্যাটিসফাইড থাকো যে না ভাই আপনি পুরাটা শেষ করছেন, আমার চমৎকার ফলাফল হয়েছে। এবং গুছিয়ে পড়লে, নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকলে তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব, তোমার দ্বারা এইচএসসিতে প্লাস সম্ভব, তোমার দ্বারা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব। তুমি যেই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছো সেই বিশ্ববিদ্যালয়, সেই কলেজে যাওয়া সম্ভব। ঠিক আছে? সো এই ক্ষেত্রে এখানে মোট কোন ডিপার্টমেন্টের জন্য কয়টি এবং সর্বমোট 10টি, এটাকে একটু মাথায় রাখবা। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলা গাড়ি করে। তাহলে যদি বলা হয় আলমারিগুলোকে কি দিয়ে নিয়ে আসা হয়েছিল? ঠেলা গাড়ি দিয়ে। দেখো গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে এমসিকিউ আসতে পারে সব আমি দাগিয়ে দিচ্ছি। তাহলে এর বাইরে প্রশ্ন হবে কোত্থেকে? ঠেলাগাড়িওয়ালাকে সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে কোত্থেকে, তারা হলো কুলি, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? আদেশে সে আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, দরজার দেরাজের সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল, তার দায়িত্ব ছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে, এটা তার চেয়ে আর ভালো কে জানে কে? তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে, তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদার হঠাৎ চিৎকার, মিলিটারি বিরক্ত হয় না বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব, রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল, তাতে কুলিটা বিড়বিড় করে উঠে, বর্ষাকালেই তো জোত, কথাটি 2বার বলেছিল। তাহলে পরীক্ষা যদি আসে বর্ষাকালেই তো জোত কথাটি কয়বার বলা হয়েছে? 2বার। বর্ষাকালেই তো জোত, বর্ষাকালেই তো জোত কয়বার বলা হয়েছে? 2বার। এর মানে কি? স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলার বর্ষাকাল, বর্ষা তো শালারা জানে না, রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের আছে জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথা বুঝিয়েছিল? তার উপরে তাদের এত আস্থা, উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়, তার মৌন মিলিটারিকে আরেকটু নিশ্চিত, মানে তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। সো সে যখন কুলিদের আসতে দেখলো তখন সেখান থেকে একজন কুলি বিড়বিড় করে বলছিল যে তার শালারা তো আমাদেরকে চেনে না, আমাদের আছে বর্ষাকাল, তোমার হচ্ছে রাশিয়ার ছিল তোমার উইন্টার। তো এখানে বলা হচ্ছে কি যে আমাদের ছিল জেনারেল মনসুন। তো বলা হচ্ছে কি শালারা জানে না, রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের আছে জেনারেল মনসুর। তো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে তখন হিটলার বাহিনী রাশিয়া আক্রমণ করে, কিন্তু রাশিয়ার এই ঠান্ডার মধ্যে হিটলার বাহিনী টিকতে পারে না, কারণ এত ঠান্ডায় তাদের থেকে অভ্যাস নেই। সো তারা সেইখান থেকে পরাজিত হয়ে চলে আসতে হয়েছে। সেম কথাটা ওই কুলি লোকটা বলেছিল, তো শালারা তো জানে না তোমার হচ্ছে রাশিয়ার ছিল জেনারেল তোমার উইন্টার মনসুন,
আর আমাদের ছিল জেনারেল মনসুন, সরি জেনারেল উইন্টার ছিল তাদের, যে শীত ছিল, আর আমাদের আছে মনসুন বর্ষাকাল। আমাদের এই বর্ষাকালেই তারা কথোপকথন হবে, আমরা পানির দেশের মানুষ। সো এই কথার দ্বারা ওই ছদ্মবেশী ছেলেটা কি বোঝাতে চেয়েছিল, যে এই আলমারি নিয়ে আসার সময় তারা আসলে বোমা মেরে যাবে ওই যে মিলিটারি ক্যাম্পে। তো তার উপর তাদের এত আস্থা উৎসাহ, নুরুল হুদা এদিক ওদিক তাকায়, তার মৌন মিলিটারিকে আর একটু নিশ্চিত করে। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফেরে কি প্রশ্ন করে, জবাব না পেয়ে প্রবল রেগে 2টা ঘুষি মারে তার দিকে। প্রথমত ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায়, সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ, ওই ঠিকানাটা বলে দিলেই তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাহলে পরীক্ষা যদি বলা হয় মিলিটারিরা নুরুল হুদাকে কি খাওয়িয়েছিল, পাউরুটি আর দুধ খাইয়েছিল। মিলিটারিরা নুরুল হুদাকে পাউরুটি ও দুধ খাইয়েছিল। তাকে ভারতে সময় দিয়ে মিলিটারি, সরি তাকে ভাবতে, এখানে ভারতে হবে না, তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ, কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। সে বেটে খেটে শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটি আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পরে সপাত সপাত করে, অর্থাৎ একটা আংটার সাথে তার 2 পা ঝুলায় তাকে চাবুক দিয়ে সপাত সপাত করে মানে আঘাত করে। তবে বাড়িগুলো বিরতিহীনভাবে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগে আছে। এই যে বলা হচ্ছে রেইনকোটের ওম বলতে তার ভিতরে দেশপ্রেম, তারপর সাহস, দেশপ্রেম, সাহস, এই জিনিসগুলোকে বোঝানো হচ্ছে। যে তার শরীর থেকে রেইনকোটটা খুলে রাখা হয়েছে, কিন্তু রেইনকোটের মধ্যে যে একটা মুক্তিযুদ্ধ, একটা মিসক্রিয়েন্ট, একটা দেশপ্রেমের মানে আভাস ছিল, এটা তার শরীরে লাগে। এখন পাকিস্তানিরা, এখন মিলিটারিরা তাকে আঘাত করলেও সেই আঘাত লাগে না। তার কাছে মনে হয় ওই রেইনকোটের ওম তার শরীরে আছে। বৃষ্টির মতোই চাবুকের বাড়ি পরে তার রেইনকোটের মতো চামড়ায়। আর সে অবিরাম বলে চলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেয়া হয়ে ওঠে না। সো এই হচ্ছে পুরো গল্প। অর্থাৎ এখানে নুরুল হুদা গল্পের শুরুতে বোঝা যায় যে সে আসলে ভয় পায় এই মানে এই ঝামেলা, এই আক্রমণ, এই মিলিটারি, এই পুরো কাহিনী। কিন্তু গল্পের শেষে আমরা কি দেখতে পাই, এই যে বোমাটা মারা হয়েছিল মিলিটারি বেস ক্যাম্পে, এই কুলিদের সাথে তার আতাত ছিল। মূলত সে উপরে উপরে মুক্তিযোদ্ধা না, এই তোমার মিন্টুকে ভয় পাই, মিন্টুর সাথে আমি যেতে চাই না ভেবে সে উল্টো ওই কুলিদেরকে আতাত করে তাদের ঠিকানা জানে, তাদেরকে এনে এখানে তোমার ওই মিলিটারি ক্যাম্পে বোমা মেরে আঘাত করা হয়েছিল। তার মানে সে উপরে উপরে আড়াল হলো। নুরুল হুদা নিজে একজন প্রকৃত দেশপ্রেমী, এবং সে এই পাকিস্তানিদের বিরুদ্ধে আওয়াজ তুলতে চায়। গল্পের মধ্যে সে সবসময় নিজেকে জাহির করেছে যে ভাই আমি তো মার দাঙ্গায় নাই, আমি মিলিটারিদের ভয় পাই, আমি শান্তিতে থাকতে চাই। কিন্তু সেই দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধাদের সাথে আতাত করে তাদেরকে কলেজে এনে কুলির বেশে এই মিলিটারি ক্যাম্পে আক্রমণের ব্যবস্থা করে। গল্পটা চমৎকার, আমার কাছে দুর্দান্ত লেগেছে। এখানেই গল্প শেষ। সো এইভাবে পড়লে তোমার কোনো প্রশ্ন বাকি থাকবে না। চরিত্রলিপি আমরা যদি নুরুল হুদাকে দেখি, রেইনকোট গল্পের গল্পকথক, এই গল্পটা নুরুল হুদা বলছে মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী ছিল সে, বেটে কাঠে শরীর, কেমিস্ট্রি লেকচারার, মিন্টুর দুলাভাই। তার মেয়ের বয়স 2.5 বছর, ছেলের বয়স 5 বছর। নিজেকে দাবি করেন প্রিন্সিপালের সাবঅর্ডিনেট হিসেবে। পরীক্ষায় আসলে এই পয়েন্টগুলো যদি নুরুল হুদা সম্পর্কে তোমার জানা থাকে, তুমি সিকিউ বলো, ঢাবির লিখিত পরীক্ষা বলো, জগন্নাথের খুলনার লিখিত পরীক্ষা বলো, ভালো করবা। এবং এমসিকিউতে তো চমৎকার করতে পারবা, এর বাইরে তথ্য আসবে না। তারপর দেখো গুরুত্বপূর্ণ তথ্য, মিলিটারি কি আর বিবেচনা বোধ নাই? নুরুল হুদার কথাটি ভাবে বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়া প্রসঙ্গে, যে এটা ভাবলে কি আমারে ধরে ফেলবে, যে মিলিটারির কি আর বিচার বুদ্ধি নাই, বিবেক বুদ্ধি নাই? তারা কি আমি এই রেইনকোট পরছি বলেই আমাকে ধরে নিবে যে আমি মুক্তিযোদ্ধা বা আমি মিন্টু? এখন বউ এসব বাজে কথা কেন বলে? একথা নুরুল হুদা ভাবে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ করার প্রেক্ষিতে। টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? নুরুল হুদা একথা ভাবে টুপির বারান্দা বেয়ে পড়া ফোঁটা পানি চেটে পরীক্ষা করে
পানির স্বাদ পানসে না হয়, একটু তেজ থাকায় মিন্টু রেইনকোট রেখে গিয়ে ভালোই করেছে। নুরুল হুদা এই কথা ভাবে রেইনকোটের ভিতরে অনুভব করায়। নুরুল হুদা ভেবেছিল তাকে বাসের সবাই টিটকিরি করবে, রেইনকোটের পানি বাসের ভিজে মাটিতে পড়ায়। নুরুল হুদাকে দেখে বাস থেকে নেমে পড়ে মোট 9 জন যাত্রী। নুরুল হুদা সাধারণত নিয়মিত পড়ে জুমার নামাজ। নুরুল হুদার আজান শুনতে ইচ্ছে করেছিল ক্র্যাকডাউনের রাতে, মানে 25শে মার্চ কালো রাতে। 25শে মার্চ কালো রাতে কলেজের স্টাফ রুমে একজন ফিসফিস করে জেনারেল বলতে কি বুঝিয়েছিল? বাংলার বর্ষা। রেইনকোট গল্পে পাকিস্তানের শরীরের কাটা বলা হচ্ছিল শহীদ মিনারকে। রেইনকোট গল্পে লেকচার নুরুল হুদার শ্যালকের নাম কি? মিন্টু, মুক্তিযোদ্ধা। গুরুত্বপূর্ণ তথ্য, নুরুল হুদা বাস থেকে নেমে যায় নিউ মার্কেটের সামনে। তার মানে নিউ মার্কেটের সামনে তো ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে তোমার কলেজ, এই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে তোমার কলেজের মধ্যে আর কি কলেজ আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হচ্ছে তোমার উদয়ন কলেজ আছে, আশেপাশের কয়েকটা। তার মানে নিউ মার্কেট যেহেতু নামছে, তার কলেজটাতে লিখে এদিকের কোনো একটা কলেজ হবে, যে এই তোমার উদয়ন কলেজ বা ঢাকার আশেপাশের ইডেন কলেজের আশেপাশের কোনো একটা কলেজ হয়তো হবে। যদিও স্পেসিফিকভাবে বলে নাই, কারণ নিউ মার্কেটের কাছে তো এই কলেজগুলাই আছে। নুরুল হুদা বাস থেকে নামার সময় সহযাত্রীদের দিকে তাকায় ঠোঁট বাঁকিয়ে। নুরুল হুদার চিৎকার মিলিটারি বিরক্ত হয় না, উৎসাহ পায়। মিসক্রিয়েন্টরা কলেজের টিচারদের মধ্যে নাম বলেছে নুরুল হুদার। নুরুল হুদার মগবাজারের ফ্ল্যাটের বাসায় কামরা ছিল 2টি। নুরুল হুদা বাসা শিফট করেছে জুলাইয়ের 1 তারিখ, আর জুন মাসের 23 তারিখ মিন্টু চলে যায় তাদের বাসা থেকে। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেয়াল ঘেঁষে, দেয়ালের পর বাগান, তারপর হচ্ছে টেনিস লন, তারপর কলেজ দালান, উক্তিটি নুরুল হুদার। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব, উক্তিটি নুরুল হুদার। ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল, উক্তিটি নুরুল হুদার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ আর মিলেনি, উক্তিটি নুরুল হুদার। ওই মুয়াজ্জিনকে গুলি করে ফেলে দেওয়া হয়েছিল ছাদ থেকে। রাস্তায় ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে, উক্তিটি নুরুল হুদার। গিয়েছিল তোমার আবু ইসাক তাকে নিয়ে আসতে, জিওগ্রাফির টিচার আব্দুল সত্তার মৃধা। রেইনকোট প্রতীকটি কিসের অর্থে? উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। রেইনকোট গল্পের মূল প্রতিবদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধ। নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী তলব করার কারণ হচ্ছে মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে, এবং সে সাহায্য করেছিল। মিন্টু মগবাজারের বাছা ছেড়েছে জুন মাসের 23 তারিখ। মিন্টু কোথায় গেছে তা জানে নুরুল হুদা ও তার বউ আসমা অতিরিক্ত বাড়াবাড়ি করে মিন্টুকে নিয়ে। আসমা নুরুল হুদার উচ্চতার তুলনা করে মিন্টুর সাথে দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে মিন্টু। আসমা অর্থাৎ তোমার নুরুল হুদার স্ত্রী। নুরুল হুদার স্ত্রী, সে 2 সন্তানের জননী। যুদ্ধ ও গুলাগুলির মধ্যে স্বামীকে নিয়ে অত্যন্ত ভীত থাকতো সে। তাই বৃষ্টির মধ্যে যখন কলেজ থেকে স্বামী নুরুল হুদার ডাক আসে, তখন সে স্বামীকে ছাতার পরিবর্তে রেইনকোট পরিধান করে যেতে বলে। দেখি তো ফিট করে কিনা। আসমা বলেছে নুরুল হুদাকে মিন্টুর রেইনকোট ফিট হওয়া প্রসঙ্গে। যেতেই হবে, উক্তিটি নুরুল হুদার স্ত্রীর। আসমা বলেছে তোমাকে কি যেতেই হবে? দোয়া মনে হলে ঠিকই, বলো দোয়া মনে হলো ঠিকই, কিন্তু মাথায় টুপিটা আসলে নিতে ভুলে গেল। এটা শূন্যস্থানে বসবে, আমরা তো পড়েছিলাম গল্পে। ইসাক এপ্রিল মাস থেকে কোন ভাষা কথা বলে? উর্দু ভাষায়। সে বাংলা ভাষা ছেড়ে দিয়েছে, তোমার বাংলা ভাষা ছেড়ে দিয়েছে, বাংলা ভাষা ছেড়েছে এপ্রিল মাস থেকে, আর উর্দু শুরু করেছে। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় এই মিন্টুর জন্য। আসমার উক্তি, যেতেই হবে। অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। তাড়াতাড়ি চলে এসো। বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গোলাগুলির আওয়াজ আসছিল। কখন কি হয়? এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলোবে না গো, তুমি বরং মিন্টু রেইনকোটটা নিয়ে যাও। দেখি তো ফিট করে কিনা। মিন্টু তো আমার অনেক লম্বা। আমার না, মিন্টু তো আবার অনেক লম্বা। তোমার গায়ে হবে তো? ভালোই হলো, তোমার গুড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে। পিয়ন ইসহাক, পিয়নের নাম ইসহাক, ভাঙাচোরা গাল, খোঁচা দাড়ি, তারপর হচ্ছে
পাকিস্তানি মিলিটারি এদেশে আসার পর থেকে সে দিনরাত উর্দু কথা বলে। ইসাক নিজেই সবসময় মিলিটারি কর্নেলের মতো ভাব নিয়ে চলাফেরা করে। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখেই কলেজের সকলে তটস্থ থাকে। সো এখানে আমি দেখে দেখে রিডিং পড়াচ্ছি, কারণ এই জিনিসগুলো আমরা পড়ে এসেছি, স্পেসিফিকভাবে তথ্যগুলো দিচ্ছি, কারণ ক্লাস শেষে তুমি যখন পিডিএফটা পড়বা তখন যেন তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তুমি যখন এমসিকিউ রিটেনে চমৎকার করতে পারো, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে যেন ইজিলি তুমি উত্তর করে বেরিয়ে আসতে পারো যে স্বাধীন ভাই আমাকে সব পড়িয়েছে। লেখক প্রথমে ইসাককে তুলনা করে মিলিটারির কর্নেলের সাথে। লেখক ভাবেন স্বয়ং কর্নেল ভোরবেলা কলেজে উপস্থিত হওয়ায় ইসাক ডিমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে। ইসাককে ঠেলা মুশকিল ক্যাপ্টেন র্যাঙ্কের দিকে। মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে সবাই তটস্থ থাকে ইসাককে দেখে। ইসাক বাংলা বলা ছেড়েছে এপ্রিলের শুরু থেকে। ইসাক এখন কথা বলে উর্দু ভাষায়। সারনে সালাম দিয়া উক্তিটি পিয়ন ইসাকের। বলেছে ও তো আপই কহ সকতা, উক্তিটি প্রিন্সিপালের, অর্থাৎ কে বোমা মেরেছে এটা তো আপনি বলতে পারেন। প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ। প্রিন্সিপাল কট্টর পাকিস্তানবন্দী, শিক্ষিত বাঙালি হওয়া সত্ত্বেও তিনি বাঙালি জাতীয়তাবাদের বিরোধিতা করেন। এদেশে স্বাধীনতার পথ রুদ্ধ করতে তিনি পাকিস্তানি সৈন্যদের নানা রকম পরামর্শ দেন। এরই অংশ হিসাবে তিনি পাকিস্তানি বাহিনীকে দেশের সকল শহীদ মিনার ভেঙে ফেলার পরামর্শ দেন। পাকিস্তানের জন্য দিনরাত তিনি দোয়া দুরূদ পড়েন। সময়ে সময়ে আল্লাহর দরবারে পাকিস্তানের জন্য কান্নাকাটি করেন। আমার ভাইটা আর ঢাকায় রাখলাম না, উক্তিটা কার? নিচে তলার ভদ্রলোকের। নিচতলার ভদ্রলোক বলছিল যে আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না। তখন নুরুল হুদা ভয় পায়, তারা আবার যদি মিন্টুর কথা জিজ্ঞেস করে বসে, সে তো ভয়ে বাসা বদলায়। গুরালি পর্যন্ত ঢাকা পড়েছে রেইনকোটে। ওই যে আসমা বলেছে যে ভালোই হয়েছে, গুরালি পর্যন্ত ঢেকে গিয়েছে। সাব সার্ভিস অ্যাক্টিভিটিসের সঙ্গে তার সামহাও ওর আদার ইনভলভ, সেটা হচ্ছে প্রিন্সিপালের। রেইনকোট গল্পে ব্যবহৃত দ্বিরুক্ত শব্দ হচ্ছে দমাদম টপাটপ, অর্থাৎ রেইনকোট গল্পে আমরা দ্বিরুক্তি শব্দ, দ্বিরুক্তি মানে একই শব্দ দুইবার যখন ব্যবহার হয়, সো দমাদম টপাটপ এই দুইটা শব্দ আমরা রেইনকোট গল্পে দ্বিরুক্তি শব্দ হিসাবে পাই। তাহলে দেখো এই গল্পের মধ্যে কোন শব্দগুলো আমরা কি হিসাবে পাই সেগুলো কাজে লাগবে। তুমি যখন বাংলা ব্যাকরণের ক্লাসগুলো করেছো সেই জায়গায় দ্বিরুক্তি শব্দ পড়েছো, ধপধপ ধপাধপ টপটপ টপাটপ, এইভাবে দমাদম টপাটপ এই ওয়ার্ডগুলো হচ্ছে দ্বিরুক্তি শব্দ। পাকিস্তানকে বাঁচানোর জন্য সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরানোর প্রস্তাব করেছিল প্রিন্সিপাল সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরানোর প্রস্তাব করেছিল মিলিটারিদের বড় কর্তাদের কাছে এপ্রিলের মাঝামাঝি। প্রিন্সিপাল পাকিস্তানের শরীরের কাঁটার সাথে তুলনা করেছে স্কুল কলেজের শহীদ মিনারকে। ডক্টর আফাজের মতে পাকিস্তানের শরীরের কাঁটা হচ্ছে শহীদ মিনার। হিন্দু ও মিসক্রিয়েন্টদের আগু ও অবশ্যম্ভাবী পতনের ভবিষ্যৎবাণী করে ডক্টর আফাজ। প্রিন্সিপাল সময় করে গালাগালি করে কলিগদের, অর্থাৎ প্রিন্সিপাল বলতে ডক্টর আফাজ আহমেদের কথা বলা হচ্ছে। শুনেন, মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না, সাব সার্ভিস অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা সামহাও ওর আদার ইনভলভ। এগুলো পাকিস্তানের শরীরের কাঁটা। পাকিস্তানের পাকসাফ শরীরটাকে নিরোগ করতে হলে এসব কাঁটা উপড়াতে হবে। পাকিস্তানের শরীরের কাঁটা বলতে শহীদ মিনারকে বলা হচ্ছে। আকবর সাজিদ উর্দুর প্রফেসর। প্রিন্সিপাল আজকাল তাকে তোয়াজ করে। আব্দুস সাত্তার মৃধা হলেন জিওগ্রাফির প্রফেসর। তাকে মিলিটারিরা চোখ বেঁধে নিয়ে যায় নুরুল হুদার পাশাপাশি। সেদিন সকালে বৃষ্টি ছিল না, এখানে বলা হচ্ছে মুয়াজ্জিন যেদিন মারা যায় সেদিনের কথা। মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে, মিলিটারি কথা বলে শান্ত গলায়। বর্ষাকালেই তো যুদ্ধ, উক্তিটি কুলির, এটা দুইবার বলেছিল। বর্ষাকালেই তো উক্তিটি কুলির, এটা দুইবার বলা হয়েছে। দ্বিতীয় যুদ্ধের সময়ও প্রচণ্ড শীতের কবলে পড়ে হিটলার বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যদুস্ত হয়েছিল। একথা বোঝাতে রেইনকোট গল্পে বলা হয়েছে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আর আমাদের আছে জেনারেল মনসুন। এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স। কিসিঞ্জার সাহেব বলেছিল একটা জিরাইয়া দিছে কমপক্ষে 5টা খান সেনা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুর হাফের বেশি জায়গা স্বাধীন। উক্তিটি দোকানদার ছেলেটির। কুলির ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। উক্তিটি একজন মিলিটারির। বর্ষাকালেই তো যুদ্ধ, উক্তিটি কুলির ছদ্মবেশী মুক্তিযোদ্ধার। ভোররাত থেকে বৃষ্টির ঝমঝম বুল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। এটা হলো একেবারে শুরুর লাইন। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4বার বাড়ি পাল্টানো হয়েছে। ছাতা হাতে কেউ নিজ ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাদ থেকে আত্মরক্ষা করতে শরীরগুলো আঁকাবাঁকা করছিল। আমরা
এই জিনিসটা দেখি হচ্ছে তোমার আসাদ গেটে, এবং আমরা পরবর্তীতে তোমার হচ্ছে নিউ মার্কেটে আসতে দেখি। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা, অর্থাৎ ওই যেই মসজিদ থেকে আসলে গুলি করে মুয়াজ্জিনকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, মুয়াজ্জিন সাহেব গম গম গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠলো আল্লাহু আকবার। জানালার বাইরে বৃষ্টির আশ উঠছে এখনও। বৃষ্টির আশ বলতে বোঝানো হচ্ছে বৃষ্টির জলীয় কণা। সো রাশিয়ার ছিল জেনারেল উইন্টার। জেনারেল উইন্টার মানে প্রচণ্ড শীতের কারণে হিটলার বাহিনী এসে যুদ্ধ করে জিততে পারেনি, এবং বাংলার আমাদের আছে জেনারেল মনসুন। বর্ষাকালের এই পানির দেশে এসে পাকিস্তানিরা টিকতে পারেনি। ক্র্যাকডাউনের রাত। ক্র্যাকডাউনের রাত বলতে সাধারণত 25শে মার্চ কালো রাতকে বলা হচ্ছে, যে রাতে আসলে ঘুমন্ত বাঙালির উপর পাকিস্তানিরা হামলা করে শত শত হাজার হাজার বাঙালিকে হত্যা করেছিল তারা। হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের অবিসম্ভাবী পতন সম্বন্ধে ভবিষ্যৎবাণী শুনেন কে? নুরুল হুদা শুনেন, এবং সেই ভবিষ্যৎবাণী করেন প্রিন্সিপাল সাহেব। খেসে গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের অবিসম্ভাবী পতনের ভবিষ্যৎবাণী কে করেন? সেটা করেছিলেন তোমার প্রিন্সিপাল ডক্টর আফাজ। কোন ঋতুর শেষের বৃষ্টিতে নুরুল হুদার শীত শীত ভাব হয়? শেষ হেমন্তে, অর্থাৎ হেমন্তের শেষে তার শীত শীত ভাব হয়, কিন্তু ভিতরে গরম লাগে যেহেতু সে রেইনকোটে ছিল। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে ছাদ থেকে কে পড়ে যায়? পড়ে যায় হচ্ছে মুয়াজ্জিন সাহেব, মসজিদের মুয়াজ্জিন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সো এই আলোচনার পরে আমার মনে হয় না যে তোমার আর কোনো সমস্যা থাকবে আমাদের এই চমৎকার রেইনকোট গল্পটি নিয়ে। সো যারা এইচএসসিতে আছো এবং যারা অ্যাডমিশনের ক্লাস করছো, তাদেরকে আমি বলবো এই ক্লাসটা যেভাবে আমি পড়িয়েছি, এই ক্লাসটা করার পরে তুমি যদি পিডিএফটা পড়ো এবং পাঠ্য বই থেকে কবি পরিচিতি বা লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি এবং শব্দার্থগুলোকে একটু ডিপলি দেখো, এবং আমি ক্লাসটাকে যেটা করিয়েছি এটাকে মনোযোগ দিয়ে পড়ো, আই ক্যান গ্যারান্টি ইউ যে তোমার এইচএসসি এবং অ্যাডমিশনে এখান থেকে এমসিকিউ, লিখিত সিকিউ কিছুতেই আটকাইতে পারবে না। এবং তুমি নিজে দেখতেছো যে আমরা আসলে প্রতিটা লাইন বাই লাইন রিডিং পড়ে পড়ে তোমাকে বুঝাচ্ছি, এত ঘন্টা দাঁড়ায় তোমাকে বুঝাচ্ছি কেন? কারণ তোমাকে যেন একটা চমৎকার ফলাফল আমরা করে দিতে পারি, বা তোমার জন্য একটা চমৎকার রেজাল্ট হয়। এরপরেও তোমার যে কোনো ধরনের কোয়েরিজ ভাইয়া আপনাদের ব্যাচে ভর্তি হওয়ার পর আমাদের আরও কিছু জানার আছে, বোঝার আছে, আমার সাহায্য দরকার, এটা আমার ব্যক্তিগত নাম্বার, আমরা এই সুযোগটা দিয়ে থাকি। তুমি সরাসরি আমাকে কল দাও, আমাদের সাথে ফোনে কথা বলো, তোমার সমস্যাকে অধিক গুরুত্ব দিয়ে তোমার A to Z শেষ করে দিব আমাদের পেইড ব্যাচে। সো তুমি কল দাও, আমাদের সাথে কথা বলো, A to Z শেষ করে দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পেইড ব্যাচের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, এবং যেভাবে পড়াচ্ছি সেভাবে লাইন বাই লাইন পড়ার পরে বই থেকে বেশি বেশি রিভিশন দিবা, বারংবার পরীক্ষা দিবা, পরীক্ষায় ভুল হলে সেই ভুলটা আবার শুধরে নিবা, আবার রিভিশন দিবা, বিগত বছরের প্রশ্নগুলো দেখবা, টপিকটা পড়ার পর এই রিলেটেড বিগত বছরের যত প্রশ্ন এসেছে ততগুলো প্রশ্ন বুঝে বুঝে সলভ করবা। কেন কমন আসবে না? এর মধ্যে থেকে আসবে, এর ভিতর থেকে আসবে। আর যেভাবে পড়িয়েছি কোনো ফাঁক ফুকুর তো রাখিনি। এইভাবে পড়ানোর পর একটা স্টুডেন্ট ভালো করবে, এটাই স্বাভাবিক, এবং আমার বিশ্বাস তুমি তোমার ফলাফলের দিকে সবার চাইতে এগিয়ে থাকবে, এবং আমার কেন জানি মনে হয় তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ইনশাআল্লাহ।